হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজিডেন্স। তোমাদের আমি অলরেডি কি বলেছিলাম বলো তো, যে প্রতিটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন দিব। অতএব আমি ইনঅর্গানিকের সবচেয়ে যেটা বড় চ্যাপ্টার, ইভেন তুমি বলতে পারো ক্লাস 12 এর যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে সেটি হচ্ছে পি ব্লক। এবং পি ব্লক থেকে তোমরা জানো 8 নম্বরের কোশ্চেন হয়, তাই না? এবার ব্যাপার ফিজিক্যাল থেকে সমস্ত কোশ্চেনই কভার করাবো, ঠিক আছে? মানে থিওরি প্লাস নিউমেরিক্যাল। তোমরা তো টেনশন নিও না, আমি মোটামুটি ধরে রাখো 23 তারিখের দিকে তোমরা পুরোপুরি ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? ইভেন দেখো, যারা পি ব্লকটি একেবারেও পড়নি, ইভেন রিভিশনও করার সময় পাওনি, আমি বলবো তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট। তোমরা যদি এই ভিডিওটি আপ টু লাস্ট অবধি যদি তোমরা দেখো, তাহলে আমি বলবো তোমরা এখানে 8-এ 8ই পেয়ে যাবে, তাই তো? এবার তোমরা কমেন্ট সেকশনে অতি অবশ্যই কমেন্ট করবে তোমাদের কেমিস্ট্রি মানে পুরোপুরি রিভিশন হয়েছে কিনা, ইভেন ফিজিক্যালের যে সাজেশন সেটি তোমাদের দরকার কিনা, ঠিক আছে? তাহলে চলো। এবং তোমাদের যেহেতু এখন মানে এক্সাম হতে বেশি দেরি নেই, ফলস্বরূপ কি বলতো, তোমরা ভীষণ টেনশন করবে। টেনশন নিও না, তোমরা ক্রমাগত রিভিশন করেই যাও, ঠিক আছে? এবং তার ফলাফল তোমরা পরীক্ষা বা এক্সাম হলেই কিন্তু তোমরা দেখতে পাবে, তাই তো? এবার চলো কি বলেছে পি ব্লক। এবার পি ব্লক থেকে আমি কি বললাম, তোমাদের 8 নম্বরের কোশ্চেন আছে, ঠিক আছে? একটি আছে 5 নম্বরের, আর একটা আছে 2 নম্বর সম্ভবত, আর একটা আছে এমসিকিউ, ঠিক আছে? তাও তোমরা একবার দেখে নিবে, ক্রস চেকটা করে নিবে। এবার চলো ব্যাপারটা কি বলেছে, আমি এখানে না তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা কভার করাবো উইথ সাজেশন প্লাস অন শট। তোমরা ভিডিওটি স্কিপ একেবারে করবে না। এবং এই ভিডিওটি তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবের পি ব্লকটি রিভিশন হয়নি, বা যারা বায়ো ব্যাকগ্রাউন্ড, যারা পুরো পি থেকে 8-এ 8 পেতে যাও, তারা বলবো এই একটা ভিডিওই যথেষ্ট বা একটা ক্লাসই যথেষ্ট। তো চলো কি বলছে পি ব্লক। আচ্ছা, প্রথমে চলে আসি পি ব্লক আমরা কাকে বলবো। অ্যাকচুয়াল কি বলতো, পি ব্লক তাকেই বলবো যখন কোনো এলিমেন্টের লাস্ট ইলেকট্রন পি তে যদি এন্টার করে, বা ডিফারেন্সিয়েটিং ইলেকট্রন যদি পি তে এন্টার করে, তখন তাকে বলবো পি ব্লক, ঠিক আছে? এবং তোমরা জানো কি বললাম, যদি লাস্ট ইলেকট্রন যদি পি তে এন্টার করে, বা পি সেলে যদি এন্টার করে, তাকে কি বলবো? তাকে বলবো আমরা পি ব্লক। এবং এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? NH2 NP126। ক্লিয়ার? দেখো, এবার এই যে পি ব্লক না, তোমাদের অলরেডি দুটো যে সিরিজ বা দুটো যে গ্রুপ সেটা কিন্তু পড়ানো হয়ে গেছে। কি সেটা হচ্ছে, একটা হচ্ছে বোরন, আর একটা কি পরিবার বলতো, আর একটা কার্বন পরিবার। আর রিমেনিং যে পোর্শনগুলো আছে তোমাদের নিক্টোজেন বা চ্যালকোজেন, হ্যালোজেন এবং ইনার্ট গ্যাসের যে সিরিজটা, ওটা কিন্তু তোমাদের ক্লাস 12-এ আছে, ঠিক আছে? এবার চলো আমি জাস্ট এখানে সংক্ষেপে জাস্ট তোমাদের কিছু কথা বলে দিই। দেখো, এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো, আমি পিরিয়ড টেবিলটা বের করি, সেখান থেকে আমি তোমাদেরকে সংক্ষেপে বলছি। তাও পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? আচ্ছা, এটা এই সিরিজটা নিচে তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের কিন্তু এই দুটো কিন্তু গ্রুপ হয়ে গেছে ক্লাস 11-এ, মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে? মানে বোরন পরিবার। আর কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এটাও কি বলতো কার্বন পরিবার। এবার তোমাদের যারা পড়তে হবে সেটা হচ্ছে কি বলতো নিক্টোজেন পরিবার। মানে এটা কিন্তু পুরোপুরি কি বলতো, এটা হচ্ছে নিক্টোজেন পরিবার। ক্লিয়ার? দেখো, মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে? একে কি বলছে? নিক্টোজেন পরিবার, বা তুমি একে নাইট্রোজেন পরিবারও বলতে পারো। আচ্ছা, নেক্সট হলো কি বলেছে, একে বলেছে চ্যালকোজেন বা অক্সিজেন পরিবার বলতে পারো। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং কি বলেছে পোলোনিয়াম বা পোলিয়াম। এবার কি বলেছে, এটা হচ্ছে কি হ্যালোজেন। হ্যালোজেনে কি বলছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাডিন, তাই তো? এবং যেটা নিষ্ক্রিয় পরিবার তাকে কি বলবো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। মোটামুটি আমাদের এই সম্বন্ধে একটা রাফ আইডিয়া থাকা দরকার, ঠিক আছে? এবার আমি চলে যাই, দেখো মানে কি ধরনের কোশ্চেন আসতে পারে, তাই না? এখন তো সময় নষ্ট করে কিছু লাভ নেই, তার জন্য চলো কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কি ধরনের কোশ্চেন গুলো আমরা এখানে দেখবো। চলো কি বলেছে ফার্স্ট কোশ্চেন দেখো। এটা নিচে বুঝতে পারছি নিক্টোজেন মানে নাইট্রোজেন পরিবার থেকে কোশ্চেনটা দিয়েছে। বলছে NH3 PH3 S মানে ASH3 SbH3 BiH3 এদের কি বলছে বলতো বিজারণ ক্ষমতা। এটা দারুণ একটা কোশ্চেন এবং এটা স্টার লাগাতে পারো, এটা ভালো একটা কোশ্চেন আর কি, ঠিক আছে? এবং এতে তাপীয় স্থায়িত্ব নাম্বার 2 বলেছে, বা থার্মাল স্টেবিলিটি। আচ্ছা, আমি পাশে কিন্তু ইংলিশগুলো লিখে দিয়েছি যাতে ইংলিশ মিডিয়ামতে যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? এবং কি বলেছে, গলনাঙ্কের ক্রম বা মেল্টিং পয়েন্টের অর্ডার সাজাতে বলেছে, ক্ষারকীয়তা ক্রম বা বেসিডিটি অর্ডার, এবং
অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যে মানে কোণের যে মানগুলো, ঠিক আছে। চলো এবার চলো কি বলেছে, ধরো আমি প্রথম থেকে যদি ব্যাখ্যা করি, দেখো NH3, তাই তো, NH3 এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর এখানে একটা কি LP মানে নিঃসংখ্য ইলেকট্রন জোড় থাকবে। সিমিলারলি দেখো PH3, ঠিক আছে। এবার আমি দেখো অ্যাকচুয়ালি বিজারণ ক্ষমতা বলতে কি বলতো, বিজারণ ক্ষমতা অলওয়েজ বিজারক দ্রব্যে থাকে। এবার বিজারণ ক্ষমতাকে এক্সপ্রেস করবে কিসের দ্বারা, মানে যে সমস্ত কম্পাউন্ডগুলো থেকে সহজে হাইড্রোজেন রিলিজ হতে পারে বা হাইড্রোজেন সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারে, তাদেরকে বলবো কি বলতো, ওই সমস্ত কম্পাউন্ডের বিজারণ ক্ষমতা তত বেশি হবে। এবার দেখো সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে ভালো করে বুঝবে, ধরো এখানে কি আছে, ধরো সেন্ট্রাল অ্যাটমকে ই ধরলাম, ই বলতে কি বলতো, ই বলতে আমি বললাম মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে। এবার দেখো এদের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধনটা না, এই বন্ধনটা যত উইক হবে তাহলে এখান থেকে সহজে হাইড্রোজেনটা রিলিজ হতে পারবে। এবার তোমরা একটা জিনিস ভাবো, কি বলেছে, ধরো এটা একটা নাইট্রোজেন, ঠিক আছে, আর এখানে হাইড্রোজেন হচ্ছে একন, ঠিক আছে। আচ্ছা নাইট্রোজেন পর কি বলতো, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা তারপর কি আছে ফসফরাস, ফসফরাসের আকারটা কি হবে, অবশ্যই তোমার নাইট্রোজেন থেকে বেশি হবে, এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে কি হাইড্রোজেন। এবার বন্ধনটা দেখেছো, মানে বন্ধন দৈর্ঘ্যটা, ঠিক আছে, মানে এটার তুলনায় এটা কিন্তু বন্ধন দৈর্ঘ্য পরপর কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। মানে পিএইচ যে বন্ড লেন্থটা আর্সেনিকে কি হবে, আরো বেশি হবে, তাই না, আর্সেনিকে কি হবে, আরো বেশি হয়ে যাবে। মানে মধ্যা কথা দেখো, বন্ধন দৈর্ঘ্য যত বাড়বে বন্ধনটা কি হবে বলতো, তত উইক হবে, আর উইক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই বন্ডটা ইজিলি ব্রেকেজ করবে। তাহলে দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, কার আকার সবচেয়ে বেশি, বিসমাথ। তাহলে বিসমাথ এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা টু মাচ উইক হবে, তাহলে সেখান থেকে ইজিলি কি হবে, হাইড্রোজেনটা ইজিলি রিলিজ হয়ে যাবে। তাহলে বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি কার হবে, প্রথম হবে বিসমাথ, মানে কি হবে BiH3 এবং SbH3, তারপরে AsH3, তারপরে PH3, একদম লাস্টে কি থাকবে, লাস্টে থাকবে NH3। ক্লিয়ার গো। এবার এটাকে একটু ঘুরিয়ে বলো, দেখো মানে এই বন্ধনটা ভাঙছে, মানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধনটা ভাঙছে না, তাহলে এই বন্ধনটা কি বলতো, টু মাস স্ট্রং, তাই তো। তাহলে একে তাপ দিলে সহজে ভাঙা যাবে না, তাহলে এদের তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি কি হবে, বেশি হবে। মানে এই ক্রমটা কি পেয়েছি, এই ক্রমটা পেয়েছি আমি বিজারণ ক্ষমতা, মানে ক্রমটা পেয়েছি, এটা পেয়েছি বিজারণ ক্ষমতার ক্রম। তাহলে থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব কি পুরোপুরি উল্টো হয়ে যাবে না, তাই তো। তাহলে এখানে কি পাবো, NH3 greater than PH3 greater than বলো আর্সেনিক, আচ্ছা SH3, তাহলে বলো কি হবে SbH3, লাস্টে BiH3। এটা কার, এটা হচ্ছে তাপীয় স্থায়িত্ব, ঠিক আছে। এবার চলে আসো কি বলেছে, যে গলনাঙ্কের ক্রম। আচ্ছা গলনাঙ্কের ক্রম বলতে কি বলতো, মানে কোনো ধরো লিকুইড আছে, এবার লিকুইডটা গলনাঙ্ক, তো এটা স্ফুটনাঙ্ক বলেনি, এবার ভালো করে বুঝছো গলনাঙ্ক বলতে কি বলতো। আচ্ছা এবার কি বলেছে, গলনাঙ্ক, গলনাঙ্ক কার হয়, অবশ্যই কঠিনের। এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো তো, এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হবে, যে গলনাঙ্কের কম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, যার মলিকুলার ওয়েট যত বেশি হবে তার গলনাঙ্ক তত কি হবে, বেশি হবে। এবার দেখো উপর থেকে নিচে যদি আসি, পরপর মলিকুলার ওয়েট বা তাকে তুমি বলতে পারো কি বলতো, অ্যাটমিক ওয়েট পরপর বাড়ছে না, নাইট্রোজেনের পর ফসফরাসের অ্যাটমিক ওয়েট বেড়ে যাবে। এবার স্বাভাবিক কি হবে বলতো, মানে সবচেয়ে বেশি হওয়ার কথা কি ছিল, এই যে বিসমাথের যে হাইড্রাইডটা, তাই তো, ট্রাইহাইড্রাইড। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, নাইট্রেট মানে অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার সঙ্গে কি হয়, এখানে হাইড্রোজেন বন্ধনটা টেক পার্ট করে আর কি। এগুলো জাস্ট গুছিয়ে লিখবে, ঠিক আছে। এখানে কি হাইড্রোজেন বন্ধন, তাই না, এই যে বন্ধনটা, এই যে বন্ধনটা, এটা কি, এটা হাইড্রোজেন বন্ধন, তাই না। হাইড্রোজেন বন্ধন বলতে কি, যখন কোনো হাইড্রোজেন সরাসরি তীব্র তড়িৎ সঙ্গে যুক্ত থাকে, তখন ওই হাইড্রোজেনটি অসরাসরি ভাবে একই প্রকৃতির তীব্র তড়িৎ মৌল বা ভিন্ন প্রকৃতির হতে পারে, যে ইনডাইরেক্ট যে বন্ড করে, তখন তাকে বলবো হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। এবার এটা ইন্ট্রা হয় এবং ইন্টারও হয়, মানে অন্ত হয় এবং আন্তর হাইড্রোজেন বন্ধনও হয় আর কি। এবার দেখো তাহলে অর্ডারটা কি হয়ে যাবে, PH3, ঠিক আছে, তারপরে কি আসবে SH3, মানে বড় কিন্তু বাড়ছে, SbH3, তারপরে BiH3, মানে একদম সবচেয়ে বেশি কার হবে, NH3 কেন বেশি হচ্ছে, মানে ডিউ টু হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধনের জন্য। এটি জাস্ট গুছিয়ে লিখবে, ঠিক আছে। এবার চলে আসো ক্ষারকীয়তার ক্রম। এবার ক্ষারকীয়তার ক্রম বলতে কি বলতো, যে সমস্ত কম্পাউন্ড যত সহজে ইলেকট্রন দান করতে পারবে তাদের ক্ষারকীয়তা তত বেশি হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ক্ষারকীয়তার ক্রম কি হয় মনে রাখবে, দেখো মানে দেখবে, ধরো NH3, তো NH3 এখানে কিন্তু আমার এলপিটা অ্যাভেলেবেল আছে ডোনেশন করার জন্য, কিন্তু বাদ বাকি কিন্তু এলপি কিন্তু ডোনেশন
টেক পার্ট করবে না, কারণ এখানে এস অরবিটালের মধ্যে ইলেকট্রন থেকে যাবে। আর এখানে কেন ইলেকট্রন স্ট্রাকচার আমি করছি ভালো করে বুঝবে, pH3 কিন্তু এইভাবে থাকে আর কি। এবার কেন থাকে, মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, নাইট্রোজেনের মধ্যে মানে NH3 মধ্যে সংকরণ আমরা দেখতে পাই, যে সংকরণটা হয় তাকে বলছে sp3 সংকরণ। কিন্তু বাদ বাকি যতগুলো আছে না, এদের মধ্যে কোনো সংকরণ দেখা যায় না। এদের মধ্যে যেটি দেখা যায় পিওর পি অরবিটাল মিক্সিং। আর এদেরকে আমরা কি বলবো, ড্র্যাগোস কম্পাউন্ড। মানে ড্র্যাগোস কম্পাউন্ড অ্যাকচুয়ালি কি, মানে যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কোনো হাইব্রিডাইজেশন হয় না। হাইব্রিডেশন বলতে কি, মানে ধরো একটা এসের সঙ্গে একটা টি মিশেছে, তখন তার কি হাইব্রিডেশন বলবো বা সংকরণ কি বলবো, sp। ঠিক আছে, এবার কেন হয় না সেগুলো জাস্ট আমি ঠিক আছে আমি এখানে বলেছিলাম। এবার দেখো সাপোজ এটা আমার কি আছে বলতো, সাপোজ এটা আমার নিউক্লিয়াস কা ধরো নাইট্রোজেন বা ফসফরাস বা আর্সেনিকের একটা আছে, একটা পরমাণু নিয়েছি। ঠিক আছে, ধরো এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল। ঠিক আছে, এবার এর সঙ্গে যে লিগ্যান্ডগুলো আছে না, সাপোজ এখানে হাইড্রোজেন আছে। ঠিক আছে, আচ্ছা ভালো করে বুঝবে জিনিসটা। এখানে ধরো sp আর বাকি অরবিটাল নিচ্ছি না, এখানে কি আছে, ফ্লোরিন আছে। ধরো এটা কি আছে, সাপোজ ভালো করে বুঝবে, ধর তুমি এখানে ক্লোরিন নিও বা ফ্লোরিন নিতে পারো। সাপোজ এখানে কি আছে, পি আছে, এটা ফসফরাসের নিউক্লিয়াস নিয়েছি, এটা ফসফরাসের নিউক্লিয়াস নিয়েছি। ঠিক আছে, বলছে pH3 তে মানে এখানে তিনটা হাইড্রোজেন নিয়ে নাও, তিনটা হাইড্রোজেন নিয়ে নাও। ঠিক আছে, আর এখানে তিনটা ধরো Cl নিয়ে নাও। ঠিক আছে, মানে নিউক্লিয়াসের সঙ্গে তিনটা কানেকশন আছে। ঠিক আছে, আমি জাস্ট ধরছি। এবার এখানে কি বলছে, pCl3 বলছে এর সংকরণ দেখা যাবে, কিন্তু এর সংকরণ দেখা যাবে না। কারণ কি বলতো, মানে এস এর সঙ্গে পি তো মিক্সিং হবে, বা এখানে তুমি ডিও নিতে পারো, মানে এদের সবার কিন্তু মিক্সিং হবে। মিক্সিংটা কি করাতে পারে বলতো, যদি এই যে কেন্দ্রীয় পরমাণু নিয়েছি এর যদি তড়িৎ ঋণাত্মকতা যদি খুব হাই হয়, তখন এরা কি নিজের সঙ্গে অরবিটালগুলো মিক্সিং করতে পারবে। আর সেটাও যদি না হয়, এদের সঙ্গে যে লিগ্যান্ডগুলো যে কানেকশন থাকবে তাদের যদি তড়িৎ-ঋণাত্মকতা খুব উচ্চ হয়, তখন কি হবে, এগুলো ইলেকট্রন ঘনত্ব এদিকে টানবে, তখন কি অরবিটালগুলো মিক্সিং হয়ে যাবে, তখন এখানে সংকরণ দেখা যাবে। কিন্তু হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন তো তীব্র তড়িৎ মৌল নয়, তার জন্য এখানে কিন্তু মিক্সিং করাতে পারবে না। এবার এখানে কি হবে, এই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে কি দেখা যাবে, মানে pH3 মানে যে সমস্ত লিগ্যান্ড গুলো কি হয় বলতো, লিগ্যান্ড বলতে কি, মানে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে সমস্ত অ্যাটম গুলো মানে কানেক্টেড থাকে তাকে বলবো লিগ্যান্ড, মানে যাদের সংখ্যা বেশি থাকে। ঠিক আছে, মানে এখানে যেমন হাইড্রোজেন। এবার এখানে কি হচ্ছে, এখানে কোনো সংকরণে টেক পার্ট করাবে না। ফলস্বরূপ কি করবে, ফসফরাস যে পি অরবিটাল গুলো আছে না, এরা কিন্তু নিজের মধ্যে মিক্সিং করে যাবে, যাকে বলছে পিওর p3। এখানে কি দেখাবে, পিওর p3। ঠিক আছে, আর আমরা কি জানি px py pz, মানে px py pz এদের অ্যাঙ্গেল কত হয় বলতো, আরে কোঅর্ডিনেট বা কি হবে 90 ডিগ্রি। এইজন্য দেখবে এদের অ্যাঙ্গেল গুলো কি হয়, অ্যাপ্রক্স 90 ডিগ্রির আশেপাশে। আর এটা কত থাকবে, যে এটা যদি আমার sp3 সংকরণ দেখায়, তাহলে দেখানো উচিত ছিল কত বলতো, 109 ডিগ্রি 88 মিনিট, কিন্তু দেখাবে কত, 107 ডিগ্রি সামথিং। কারণ ডিউ টু ওই যে এখানকার যে এলপি না, মানে লোন পেয়ারটা, এখানকার বন্ড পেয়ারের উপর কিন্তু প্রেসার করবে, বা যাকে বলছে বিকর্ষণ সৃষ্টি করবে। ঠিক আছে, এটা বেসিক থিওরিতে তোমরা পড়ে এসছো। মধ্যা কথা হচ্ছে কি, মানে কি বললাম, যে এখানে অ্যাকচুয়াল অ্যামোনিয়া মলিকুলের মধ্যে সংকরণ দেখতে পাই, তার জন্য এখানে কিন্তু এই যে এলপিটা থাকে কি বলতো, মানে এস অরবিটালের মধ্যে থাকে, এবং এটা কিন্তু ইজিলি মানে ডোনেশন করতে পারবে। কিন্তু এখানে যে মানে এখানে ইলেকট্রনগুলো থাকে না এস এর মধ্যে, এগুলো কিন্তু ইনার্ট হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, এগুলো কিন্তু ইজিলি ডোনেশনে টেক পার্ট করতে পারে না। ফলস্বরূপ কি হয়, এদের আমি সবচাইতে ক্ষারকীয়তা বেশি হবে কার বলতো, NH3। তাই তো, এই ক্রমটা তোমাদের বইতে সুন্দরভাবে আছে, লিখে নিবে। ক্লিয়ার, এটুকু বোঝা গেল না, বোঝা গেল না? এবার তোমরা যদি বলো নেক্সট যে কোষের বন্ধন কোনটা, বন্ধন কোনটা আমি অলরেডি বলেও দিলাম। এখানে এটা কত হবে, 107 ডিগ্রি, আর বাদ বাকিগুলো কত হবে, ওই 90 ডিগ্রি আশেপাশে। এবার তুমি বলবে স্যার কোনটার কত কি হবে, তাও আমি বলে দিচ্ছি। দেখো, ধরো pH3 এবং SH3, তাই তো। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো এদের মধ্যে তীব্র তড়িৎ মূল্য কোনটা হবে বলো তো, মানে এই দুটো যদি কম্পেয়ার করি, তখন ফসফরাসের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে আর্সেনিকের তুলনায়। তখন কি হবে, বন্ডিং ইলেকট্রন পেয়ারটা সেদিকে শিফটিং হবে, তাই না। এই যদি তড়িৎ যদি বেশি হয়ে যায়, তাহলে ইলেকট্রন পেয়ারটা কোন দিকে শিফটিং হবে, ফসফরাসের দিকে। এখানে শিফটিং হবে, বাট ফসফরাসের মতো টানতে পারবে না। আচ্ছা, এটা যদি এদিকে শিফটিং যদি হয়ে যায়, তাহলে এখানে কি হবে, ইলেকট্রন কি হবে, রিপালশন বাড়বে, মানে বিপি মানে ইলেকট্রনের যে রিপালশনটা সেটা কিন্তু বেড়ে যাবে। ফলস্বরূপ কি হবে, এগুলো এক্সপান্ড হওয়ার চেষ্টা করে, মানে এদের অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি থেকে একটু বেড়ে যাবে, মানে ধরো অ্যাপ্রক্স 93। এবার এখানে কিন্তু রিপালশনটা কি, মানে এর তুলনায় কিন্তু কমে যাবে, কারণ এটা কিন্তু সেদিকে বেশি পরিমাণ চলে গেছিল, আর এত একটু কম না, এটা কি হবে, ধরো 92 ডিগ্রি। তারপর পরপর কি হবে, অ্যাঙ্গেল পরপর কমবে। বা তুমি বলবে স্যার এখানে 90 ডিগ্রি, কারণ আমি অলরেডি বলে দিয়েছি, ড্র্যাগস কম্পাউন্ড গুলো কি হয় বলতো, মানে পিওর অরবিটাল মিক্সিং হয়। আর এখানে তো পিওর হয় না, মানে সংকরণ হয় না। সংকরণে কি হয় বলতো, মানে ভিন্ন ভিন্ন কক্ষের মিক্সিং হয়।
ক্লিয়ার তো দেখো? আচ্ছা, এগুলো বইতে দেখি ভালো করে। আর সবচেয়ে বন্ড অ্যাঙ্গেল কোনটা বেশি হলো? অ্যামোনিয়া। তারপর কি হবে? PH3, তারপর হবে কত? SH3, তারপরে SbH3, তারপরে BiH3। আচ্ছা চলো নেক্সট কি বলেছে? আম্লিকতা ক্রম। এগুলো দারুণ একটা ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন, স্টার লাগা এগুলো অবশ্যই। আচ্ছা, আম্লিকতা ক্রম যখন আমরা পড়বো না, ভালো করে বুঝবে, যখন দেখবো আমরা যে কেন্দ্রীয় পরমাণুগুলো একই প্রকৃতির আছে, তখন সেখানে আমরা কি দেখবো? তখন দেখবো তাদের জারণ অবস্থা বা অক্সিডেশন নাম্বার কত করে হোল্ড করছে। যদি অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় কেন্দ্রীয় পরমাণুর মধ্যে, তখন কি হবে? পজিটিভ চার্জটা বেশি পরিমাণে বাড়ছে, তাই তো? তখন কি হবে? সে কিন্তু ইজিলি ইলেকট্রন নিতে পারবে। আর যে যত সহজে ইলেকট্রন নিতে পারবে তাকে কি বলবো আমরা? অ্যাসিড। লুইস কনসেপ্ট আমরা কি পড়ে এসেছি? মানে যে ইলেকট্রন দান করে তাকে বলবো কি বেস, আর যে ইলেকট্রন নিতে পারে তাকে বলবো কি অ্যাসিড। এটাই না? এবার যেখানে দেখবে যে ভিন্ন ভিন্ন কেন্দ্রীয় পরমাণু আছে, সেক্ষেত্রে কি দেখবো? যে যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে বা তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, সে কিন্তু ইজিলি ইলেকট্রনকে কি করতে পারে? ক্যাপচার করতে পারবে বা নিতে পারবে, তখন তার অ্যাসিডিটি বেশি হয়ে যাবে। তাহলে চলো এখানে অ্যান্সার আমি বলে দিয়েছি। কেমন দেখো? এখানে দেখো ভিন্ন ভিন্ন আছে। তখন নাইট্রোজেন আছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এগুলো সব অক্সাইড। তুমি বলতে পারো স্যার অক্সিজেন কেন নিচ্ছে না? অক্সিজেন তো সবার মধ্যে কমন, তাই না? এবার দেখো এদের মধ্যে যদি আমি দেখি, তাহলে ইলেকট্রন নেগেটিভিটি আমরা কি জানি? শ্রেণী বরাবর উপর থেকে নিচে এলে কি হয়? পরপর কমে যায়, তাই না? তাহলে সবচেয়ে বেশি কার হবে ইলেকট্রন নেগেটিভিটি? নাইট্রোজেন বাবু, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। কি বললাম? ইলেকট্রন নেগেটিভিটি যদি বেড়ে যায় তখন কি হয়? তখন আমাদের অ্যাসিডিটি বা যাকে বাংলায় বলছে আম্লিকতা কি হয়? বেড়ে যায়। এটা মানে কি বলতো? বাড়ছে। ক্লিয়ার এটুকু? বোঝা গেল না? বোঝা গেল না? যদি ভিন্ন ভিন্ন প্রকৃতির যদি কেন্দ্রীয় পরমাণু থাকে, এখানে নাইট্রোজেন আছে, এখানে ফসফরাস আছে, তখন কি করব? তখন তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের হিসাবে আমরা কিন্তু আম্লিকতাগুলো ডিটারমাইন বা নির্ণয় করব। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই মানে এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এর তুলনায়, তখন কি হবে? এটার হবে কি? আম্লিকতা বেশি হয়ে যাবে, তাই তো? দেখো অর্ডার সুন্দরভাবে সাজানো আছে, এটা তোমরা গুছিয়ে লিখতে পারবে, তাই তো? আচ্ছা নেক্সট কি আছে দেখো? নেক্সট কি আছে দেখো? আচ্ছা এটা তো সেম, এটাও তো সেম লজিক, এটাও তো তার সেম লজিক। মানে এটাও যা লজিক, এটাও তা লজিক। দেখেছো? এখানে কেন্দ্র পরমাণু কি ভিন্ন ভিন্ন, সবাই ভিন্ন। তাহলে ডিপেন্ডিং আপন দা কি? ইলেকট্রন নেগেটিভিটি। ইফ ইলেকট্রন নেগেটিভিটি ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ, দ্যাটস হোয়াই দ্য অ্যাসিডিটি অর আম্লিকতা ইজিলি ইনক্রিজ করবে, তাই না? আরে তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে মানে কি? মানে সেই ইলেকট্রনকে কি টানার ক্ষমতা তার বেশি। তাহলে আমরা কি জানি? অ্যাসিড কাকে বলি? যারা ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারে। এটা তো গুছিয়ে লিখে দিবে নাকি? আচ্ছা এইখানে দেখো কি বলেছে? কেন্দ্র পরমাণু এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, আর সব ক্ষেত্রে নাইট্রোজেন। তখন কি চলে আসবে? তখন চলে আসবে অক্সিডেশন নাম্বার। কি বললাম? অক্সিডেশন নাম্বার, বা যাকে বাংলায় বলতে পারো কি? জারণ সংখ্যা। কি বললাম? জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা যার যত বাড়বে তার কিন্তু অ্যাসিডিটি বা আম্লিকতা কিন্তু বাড়বে। কি ধরো এটুকু? জারণ সংখ্যা দেখো, ধরো কারো রয়েছে জারণ সংখ্যা, ধরো এখানে আমি ধরো বলছি, এখানে জারণ সংখ্যা বের করবো নাইট্রোজেনের। তাহলে কি করবো? এখানে নাইট্রোজেন কটা আছে? দুটো। তাহলে জানি না 2x। তাহলে অক্সাইড গুলো কি হয় বলতো? -2 করে। একটা অক্সিজেন আছে, তাহলে 2 গুণিতক মানে -2 গুণিতক 1 করতে হতো, যাই আমি ডাইরেক্ট করছি, ইজিক্যাল টু 0। যেহেতু উপরে প্লাস মাইনাস কিছুই নেই, তাহলে x সমান কত হবে? x সমান হবে +1। এখানে কত পাবো? +1। আচ্ছা অক্সাইড যদি -2 হয় তাহলে নাইট্রোজেন কত হতে বাধ্য? +2 হতে বাধ্য। আচ্ছা এর ক্ষেত্রে দেখি, তাহলে দুটো নাইট্রোজেন কত হবে? 2x। জানি না নাইট্রোজেন আমি জারণ স্তর জানি না, তাহলে x ধরবো। তাহলে একটা নাইট্রোজেন যদি জারণ স্তর যদি x হয়, দুটো নাইট্রোজেনের জারণ স্তর কত হবে? 2x। আচ্ছা ভালো কথা। তারপর নেক্সট যেমন অক্সিজেন কত আছে? 3টা। প্রতিটা অক্সিজেনের জারণ স্তর কত করে হয়? -2 করে, ইজিক্যাল টু 0। যেহেতু এটা নিউট্রাল, তাহলে কি পাবো? 2x - 6 ইজিক্যাল টু 0, বা x সমান কত হবে? +3, তাই তো? এখানে +3। ক্লিয়ার তো দেখো? আচ্ছা এখানে কত হবে? এখানে হবে +4, এখানে হবে +5। তোমরা সিমিলারলি ক্যালকুলেশন করবে, তাই তো? এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, কত জারণ স্তর বাড়ছে। আচ্ছা জারণ স্তর বাড়ছে মানে কি? পজিটিভিটি বাড়ছে। তাহলে পজিটিভ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইজিলি ইলেকট্রন নিতে পারবে। যার যত জারণ স্তর যত বেশি হবে, সে তত সহজে ইলেকট্রনকে কি করবে বলতো? মানে নিতে পারবে আর কি। ফলস্বরূপ কি হবে? তার আম্লিকতা বাড়বে। বারবার বলছি, অ্যাসিডিটিটা কি বা আম্লিকতাটা কি? অ্যাসিডিটি কি? কি বললাম? ইলেকট্রনকে যত সহজে গ্রহণ করতে পারবে, গ্রহণ। আর যারা ইংলিশে লিখবে তারা লিখবে কি? যত সহজে অ্যাকসেপ্ট করতে পারবে। আর বেসিডিটি বলতে কি? যত সহজে ইলেকট্রনকে ডোনেশন বা দান করতে পারবে।
আশা করি এইটুকু কোশ্চেন ক্লিয়ার হতে পেরেছে। কিছু নাই এগুলা, জাস্ট লাস্ট অবধি দেখো কি বলছে। এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কোশ্চেন চলে আসবে, কমন কোশ্চেন। আচ্ছা এখানে আমি কোশ্চেনটা লিখে নি, মানে বলবে কি বলতো, ভালো করে বুঝবি, বলবে NF3 কে আর্দ্র বিশ্লেষণ করা যায় না, ভালোভাবে বুঝবি। আর যারা যদি পারো খাতা লিখবে, NF3 কে আর্দ্র বিশ্লেষণ করা যায় না। আর্দ্র বিশ্লেষণ বলতে কি বলতো, জলের দ্বারা ধরো কোনো একটা কম্পাউন্ডকে ব্রেকেজ করে দিচ্ছে, মানে বিশ্লেষণ মানে ভেঙে দিচ্ছে। এবার NCl3 কে কিন্তু আর্দ্র বিশ্লেষণ করা যায়, PCl3 কে আর্দ্র বিশ্লেষণ করা যায়, SH3 কে আর্দ্র বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, প্রথম কি বলবে যে NF3 কে আর্দ্র বিশ্লেষণ করা যায় না, কিন্তু NCl3 কে আর্দ্র বিশ্লেষণ করা যায় কেন? প্রথম কোশ্চেন এটা হলো। দ্বিতীয় কোশ্চেন কি হতে পারে, যে NCl3 কে আর্দ্র বিশ্লেষণ করলে যে ধরনের বিক্রিয়ত পদার্থ পাই, PCl3 এবং ASH3 কে আর্দ্র বিশ্লেষণ করলে ভিন্ন ধরনের আমরা কি পাই বলতো, ভিন্ন ধরনের আমরা প্রোডাক্ট বা বিক্রিয়ত পদার্থ পাই। নিশ্চয়ই ভিতরে কিছু ব্যাপার আছে। তাহলে চলো এখানে আমরা কি দেখবো, জাস্ট ভালো করে বুঝবে। আচ্ছা NF3 তো NF3 এটাকে আমরা এর করে লিখছি NF3, এটা তো লিখো NF3। এবার এখানে জল দিয়েছি। আচ্ছা জলটা দেখতে কেমন, জল হচ্ছে কি বলতো, OH, ঠিক আছে তো। এবার দেখো এরা না কি করবে, প্রথমে এই যে আমার এটা তো নিউক্লিওফাইল তাই না, এই কিন্তু প্রথমে কি একা অ্যাপ্রোচ করবে সেন্ট্রাল অ্যাটমে, তাই তো। এখানে কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে না। কেন পারবে না? প্রথম কথা হচ্ছে এর কোনো ফাঁকা কক্ষক নেই, তাই তো। তখন সে কোন দিকে অ্যাপ্রোচ করবে, তখন সে লিগেন্ডের দিকে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, লিগেন্ডের কোনো ফাঁকা ডি কক্ষক নেই, মানে এন এরও কোনো ডি কক্ষক নেই, এন সঙ্গে এফ এরও কোনো ডি ভ্যাকেন্ট নেই। ফলস্বরূপ কি হবে, ফলস্বরূপ কি হবে বলতো, মানে দুদিক দিয়ে কিন্তু অ্যাটাক কিন্তু পসিবল নয়। তার জন্য কি এখানে জল এন্টার করতে পারবে না। ফলস্বরূপ কি হবে, এখানে কিন্তু আর্দ্র বিশ্লেষণ মানে হবেই না। ঠিক আছে, মানে বোঝা গেল। মানে গুছিয়ে বলবি, NF3 তে নাইট্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে কোনো ফাঁকা ডি কক্ষক নেই। ফলস্বরূপ এখানে জলের যে মলিকুল এখানে অ্যাটাক করতে পারবে না, যার জন্য এখানে কোনো আর্দ্র বিশ্লেষণ হবে না। কিন্তু আবার দেখো, যদি আমরা চলে যাই কিসে বলতো, NCl3 এবং PCl3। আচ্ছা ভালো করে বুঝবি, NCl3 এবং PCl3। আচ্ছা সাপোজ আমি PCl3টাকে সাপোজ আমি এখানে লিখছি, ঠিক আছে, PCl3। আচ্ছা দেখো এর কিন্তু ফাঁকা ডি নেই, কিন্তু ক্লোরিনের কিন্তু ফাঁকা ডি আছে। ঠিক আছে, ক্লোরিনের ফাঁকা ডি আছে। একে আমি কি বলি, ডি কক্ষকটাকে দেখতে এমন না, মানে ডাবল নাম্বার, একে আমি বলি ফুল চানাচুর। ঠিক আছে, এবার দেখো এখানে কি দিয়েছি, আমি জল দিয়েছি, জল। আচ্ছা আমি জলটাকে প্রথম থেকে ভেঙে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে চলে যাবে, মানে H প্লাস এবং কি বলতো OH মাইনাস। ঠিক আছে, এবার এই যে OH মাইনাসটা কিন্তু প্রথমে নাইট্রোজেনে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারণ কি, কারণ ফাঁকা ডি তো নেই, তাহলে মানে ইলেকট্রন এখানে কোথায় রাখবে, রাখা তো জায়গাই নেই। তখন এই বাধ্য হয়ে কোথায় রাখবে বলতো, এই কিন্তু লিগেন্ডে অ্যাটাক করবে। ক্লিয়ার এটুকু? তাহলে বন্ডিংটা কাদের মধ্যে কার হবে, মানে হাইড্রোক্সি বা OH মাইনাসের সঙ্গে Cl এর। তখন এই বন্ডটা কিন্তু এর উপর টুকুস করে পড়ে যাবে, তাই না। তখন এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো ভালো করে বুঝবি, এখানে যেটা পাবো N মাইনাস, তারপরে কি হবে Cl2, মানে একটা ক্লোরিন দুটো ক্লোরিন। আর তার সঙ্গে কি পাবো, সঙ্গে আমরা যেটা পাবো HOCl, তাই তো। এবার দেখো এখান থেকে মিডিয়ামে কি ছিল বলো তো, একটা H প্লাস ছিল না এক্সট্রা, তখন এই N মাইনাসটা H প্লাস এ অ্যাটাক করবে। তাহলে কি হবে, এখানে হবে NaCl2 এবং সঙ্গে HOCl। এবার দেখো ব্যাপারটা ভালো করে বুঝবে, এটা তো একটা জলের মলিকিউল তো অ্যাটাক করেছে, এখানে তিনবার অ্যাটাক করবে, মানে প্রথমে একে অ্যাটাক করবে, তারপরে একে অ্যাটাক করবে, তারপরে একে অ্যাটাক করবে। তাহলে পরপর বন্ডটা কি এরপরে ঘুরবে, এরপরে ঘুরবে, মানে N3 মাইনাস তৈরি হবে। তাহলে N3 মাইনাস তিনটা H প্লাস সঙ্গে যুক্ত হয়ে কি হবে বলতো, NH3 অ্যামোনিয়া। আর সঙ্গে কি উৎপন্ন হবে, সঙ্গে এটা কিন্তু তিনটা পার্টিকেল তৈরি হয়, মানে কি 3HOCl। ক্লিয়ার না ক্লিয়ার এটুকু? মানে তুমি জাস্ট কি করবে, NCl3 সঙ্গে 3 হনু জল দিয়ে দাও, দিলে বিক্রিয়ত পদার্থ হবে, মানে এটা ক্লিয়ার এটুকু। মানে অ্যামোনিয়া এখান থেকে পাচ্ছি, ক্লিয়ার না ক্লিয়ার এটুকু? মানে এখানে যে নিউক্লিওফাইলটা সে কিন্তু লিগেন্ড অ্যাটাক করছে, কেন্দ্রীয় পরমাণুতে অ্যাটাক করেনি। আচ্ছা এখানে ব্যাপারটা দেখো, এখানে ফসফরাসেরও ভ্যাকেন্ট আছে, মানে ফুলপোজেনাচুর আছে, আর লিগেন্ডেরও আছে। কিন্তু জলের যে হনু না, মানে যে নিউক্লিওফাইলটা OH মাইনাসটা কোথায় অ্যাটাক করবে বলো তো, এই কিন্তু অ্যাপ্রোচ করবে এখানে। তখন কি হবে, এই বন্ডটা ঘুরে যাবে, তাই না। মানে প্রথমে OH মাইনাসটা ফসফরাসে যদি অ্যাটাক করে, তাহলে P এবং Cl এর যে বন্ডটা এটা খুলে যাবে। তাহলে কি হইবে দেখো,
পি ও এইচ, ঠিক আছে? আচ্ছা ভালো করে বুঝবি, প্রথমে একটা অণু অ্যাটাক করবে, পি ওইচ হবে, আবার একটা অ্যাটাক করবে, তাহলে কি হবে? আবার একটা ওইচ আসবে, আবার একটা ওইচ অ্যাটাক করলে আবার সেল বেরিয়ে যাবে, তাহলে কি হবে? পি ও ওইচ হোল 3। আশা করি বুঝতে পারি। আরে বারবার বলছি, ওইচ তো দেখো এখানে 3টা সেল ছিল, 3টা সেল কাটিয়ে এখানে 3টা ওইচ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এখানে কি বেরিয়ে গেল? সেল মাইনাস সেল মাইনাস সেল মাইনাস, তাহলে 3টা সেল মাইনাস এখানে কি হবে? 3টা এইচ প্লাস, মিলে কি হবে? এইচ সেল অণু, তাই তো? আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি, H3 PO3 সঙ্গে কি পাবো? 3টা এইচ সেল, ঠিক আছে? কারণ কি বলতো, এখানে 3 অণু আমি জল দিয়েছিলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি? গুছিয়ে যদি লিখবে তাহলে কি লিখবে? PCl3 সঙ্গে কি 3 অণু জল, ঠিক আছে? দেখেছো দুটোর ক্ষেত্রে কিন্তু তোমার কি পাচ্ছি বলতো? দুটোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলতো? দুটোর ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টিভিটি ডিফারেন্ট পাচ্ছি। এখানে অ্যাটাক করছে কোথায়? এখানে অ্যাটাক করছে লিগেন্ডে, আর এখানে অ্যাটাক করছে কেন্দ্রীয় পরমাণুতে। এটা গুছিয়ে লিখে দিতে পারবে, তাই তো? এবং তোমার ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছে। আচ্ছা বলি ক্লিয়ার হতে পেরেছো? আর আর্সেনিকটা দেখালাম না, যেটা PCl3 দেখাবে সেটা কিন্তু SHH3 ও দেখাবে। ক্লিয়ার তো লিখো, ঠিক আছে? বুঝে লিখতে পারবে? চলো নেক্সট কি বলেছে? আর নেক্সট কি বলেছে? লুইস অর্ডার। আচ্ছা এরও কিছু নেই, দেখো লুইস বলতে কি ভালো করে বুঝবি, যে অ্যাসিড বেসের যে কনসেপ্ট না, ওটা 10টা কনসেপ্ট আছে, কিন্তু তোমরা জেনে এসছো মাত্র 3টা। কি কি? একটা জেনে এসছো আরএনিয়াস, মানে ডিপেন্ডিং আপন দ্য অ্যাকুয়াস মিডিয়াম বা জলীয় মাধ্যম। যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে H+ দান করে তাকে বলবো অ্যাসিড, এবং যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে OH- দান করে তাকে কি বলবো? বেস বা ক্ষার। আর একটা কনসেপ্ট জেনে এসছো কি বলতো? বনস্টেন লাউরি, ঠিক আছে? সেটাকে কি বলেছে? যে H+ দান করবে অ্যাকুয়াস মিডিয়ামে কিন্তু নয়, তখন তাকে কি বলবো? অ্যাসিড, এবং যে H+ গ্রহণ করবে তাকে বলবো বেস। আর আরেকটা ভাইটাল যেটা, সেটা হচ্ছে লুইস, যেটা তোমাদের সবসময় কাজে লাগে। আচ্ছা লুইসের দেখো কি হয় মনে রাখবে, লুইস LEWIS, এটা ই আছে না, এটা মানে কি বলতো? এটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। মানে অ্যাসিড বলতে কি? অ্যাসিড বলতে কি? যারা কি করবে? ইলেকট্রন গ্রহণ বা অ্যাকসেপ্ট করবে। আর বেস বলতে কি? যারা ইলেকট্রন কি করবে? দান করিবে, ঠিক আছে? ধরো NH3 কি? এটা লুইস বেস, তাই তো? ALP আছে। অ্যাসিড বলতে কি? সাপোজ BH3, এটা কি? বা AlCl3, এগুলো সব কি বলতো? এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। এটা সব ভ্যাকেন্ট অরবিটাল আছে না, সেটা কি হচ্ছে? ইলেকট্রন নিবে BH3 বা AlCl3। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, NF3। এবার দেখো লুইস বেসিক অর্ডার, মানে বেস বলতে কি? সবার উপরে কিন্তু কি আছে বলতো? সবার উপরে ভগবান নয়, কি আছে বলতো? লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন যোগ। আচ্ছা এখানে কি আছে? এখানে সবার উপরে কি আছে বলতো? এখানে আছে Cl। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, আমি আর বাকিগুলো ড্র করছি না। এবার দেখো ব্যাপারটা ভালো করে, ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি? প্রথমে কি ফ্লোরিন বাবু, তার থেকে কি হবে? কম হবে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে একদম কম হচ্ছে আয়োডিন। তাহলে এখানে সবার উপরে কিন্তু সমস্ত কম্পাউন্ডের উপরে LP বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অ্যাভেলেবল আছে, কিন্তু এর তড়িৎতা খুব বেশি হওয়ার জন্য কি ইলেকট্রনটাকে সেদিকে টানবে, তাহলে এ কিন্তু বাউন্ডেড হয়ে যাবে, তাহলে সহজে ইলেকট্রন দান করতে পারবে না। যেহেতু এখানে নাইট্রোজেনের সঙ্গে ফ্লোরিনটা যুক্ত আছে, এবং ফ্লোরিনের তড়িৎনাত্মকতা খুব বেশি ক্লোরিনের তুলনায়, তাহলে এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ডোনেশন করতে পারবে। এখানে কিন্তু সহজে কিন্তু ডোনেশন করতে পারবে না, কারণ এখানে কার সঙ্গে কানেক্টেড আছে? এটার সঙ্গে, তাই তো? আচ্ছা এই জন্য অর্ডারটা দেখো, এখানে কি যে আরো উইকলি যে ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম, সেটা হচ্ছে আয়োডিন, তাহলে এখানে সবচেয়ে সহজে ছাড়তে পারবে। আর যে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে তাদের কিন্তু ক্ষারকীয়তা বা লুইস বেসিক স্ট্রেংথ কিন্তু বেশি হবে। আশা করি বুঝতে পারলে। আরে যেটা বুঝতে পারছো না, কি হনুমান না কি বলো তো তোমরা? এখানে আয়োডিন আছে, তো আয়োডিন আছে, আর এখানে কি আছে? ফ্লোরিন আছে। তাহলে দেখো এখানে LP আছে, তাহলে কোন LP সহজে দান করবে? এখানকার LP না এখানকার LP? এখানকার LP সহজে দান করবে, কারণ কি বলতো? এখানে নাইট্রোজেনের সঙ্গে আয়োডিন আছে, তাহলে আয়োডিন কিন্তু বেশি পরিমাণে কিন্তু ইলেকট্রনকে টানতে পারবে না, মানে এখানকার LPর উপরে কিন্তু বেশি বিস্তার করতে পারবে না, কারণ সে তো নিজে কি বলতো? নিজে হচ্ছে মানে খুবই মৃদু তড়িৎনাত্মক মৌল, কিন্তু এ কিন্তু ইজি ছাড়বে না, কারণ কি ফ্লোরিনটা কি বলতো? ইলেকট্রন টানবে, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনটাকে ছেড়ে কথা বলবে না, তার জন্য কিন্তু অপর কোনো এলিমেন্টকে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে দান করিতে সহজে পারিবে না। এটা বুঝিয়ে লিখে দেবে। চলো নেক্সট, এটা উপরে সেম কনসেপ্ট, এটা তো সেম কনসেপ্ট, মানে যেটা লুইস অ্যাসিডিটি হবে সেটা কি বলেছে দেখো, মানে সহজে কিন্তু ইলেকট্রন কি বলবে? ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার কিছু নেই। ধরো পি আই আই আই, তাই তো? এখানে কি আছে? পি এ এ এ, তাই তো? আচ্ছা এবার দেখো এখানে কি আছে?
ভাকেন ডি ঢুকে গেছে ভাকেন ডি। এবার দেখো আমি প্রথম এবং লাস্টে আমি কম্পেয়ার করছি। আচ্ছা এর কি আছে, এর আছে মাইনাস আই, বা কি বলতে পারো এর ইলেকট্রনিটি খুব বেশি মানে টানবে। তাহলে এখানে যদি ইলেকট্রন যদি ঘোরাঘুরি করে, ধরো এখানে NH3 ধরে ঘোরাঘুরি করছে, ঠিক আছে, তাহলে এখানটা যে ইলেকট্রন না এখানে সহজে যেতে পারবে। তাহলে এই যে ইলেকট্রনটা এখানে ফোর্সফুলি অ্যাটাক হবে, আর এখানে কিন্তু তার থেকে আরো বেশি ফোর্সফুলি অ্যাটাক হবে। কারণ কি বলতো, এখানে ফ্লোরিন আছে না, ফ্লোরিন বেশি পরিমাণে ইলেকট্রনগুলো টানবে। তাহলে কি হবে, ইলেকট্রনগুলো সহজে কিন্তু এখানে থেকে যাবে, তাই না? মানে তরুণের তত যত বাড়বে অ্যাসিডিটি কিন্তু বেড়ে যাবে, কিন্তু ক্ষারীয়তা কমে যাবে। ক্লিয়ার এটুকু? ইলেকট্রন নেগেটিভিটি যত বাড়বে বা তরুণের তত যত বাড়বে, অ্যাসিডিটি কি হবে বলতো? অ্যাসিডিটি কি দেখলাম, অ্যাসিডিটি তত বাড়বে, কিন্তু বেসিসিটি বা ক্ষারীয়তা কি হবে তত বেসিসিটি তত কমিবে। ক্লিয়ার? তো এটুকু গুছিয়ে লিখিয়ে দিবে। আচ্ছা চলো নেক্সট কি বলেছে, এটা একটা মারাত্মক কোশ্চেন, এটা এবছরের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট, 5 স্টার রেটেড কোশ্চেন। ভেবে রাখতে পারো এটা চলেই এসছে, ঠিক আছে? মানে আমি বলছি না এটা চলে এসছে, বাট এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই এখানে দেখো কি বলেছে, যে PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল বন্ড লেন্থ মানে ডিফারেন্ট কেন বা ভিন্ন কেন, ঠিক আছে? আচ্ছা প্রথম কথা দেখো, এটা স্ট্রাকচার দেওয়া আছে, এই যে রেড যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলছে, অ্যাক্সিয়াল। আর এই যে মানে এটা কি কালার আমি ঠিক বুঝতে পারছি না, এটা গোলাপি কালার সম্ভবত, মানে এই যে কালারগুলো এটাকে কি বলবে, এটাকে তোমরা বলবে ইকুইটোরিয়াল, ঠিক আছে? এবার এখানে সংকরণে আমরা কিভাবে বের করবো, স্টেরিক নাম্বার। যখন কোনো একটা কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া থাকবে সেখান থেকে আমরা কি বের করবো, সেখান থেকে আমরা বের করবো কি স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার বের করলে এর কিন্তু সংকরণ কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে সিগমা কত, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তাহলে স্টেরিক নাম্বার কত পাচ্ছি 5। তাহলে সংকরণ কি হবে, S একটা, P তিনটা, D একটা, দেখো এসছে, দেখো 1 3 4 4 একে 5 এসছে না, আসেনি? চলে এসছে। তাহলে সংকরণ কি হবে, sp3d। তাহলে দেখতে কেমন হবে, TBP মানে টাইগোনাল বাই পিরামিডাল বা ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। মানে এটা যদি এরকম দেখতে পাও, দেখো তিনটা কোণ চলে এসে, দেখো একটা দুটো তিনটা, তিনটা কোণ তো, একটা কোণ দুটো কোণ তিনটা কোণ ত্রিকোণীয়। আর পিরামিড কেমন দেখো, এর সঙ্গে তুমি উপরে কানেকশন করো, ভালো করো, যেখানে কানেকশন করো দেখো এটা পিরামিড মনে হচ্ছে এবার, তাই না? দেখো উপরে একটা পিরামিড মনে হচ্ছে, এবার নিচেও একটা পিরামিড করে দাও, দুটো পিরামিড হয়ে যাবে, তাই না? ব্যাস এটার সঙ্গে কানেকশন করো। আচ্ছা এটা কি বললাম, এটা বললাম আমি অ্যাক্সিয়াল PCl বন্ড, তাই তো? এবং এর অ্যাঙ্গেল কত হয়, 240 পিকোমিটার। কেউ প্রাইম মিনিস্টার বলি না। আচ্ছা এটা কি হবে, এটা কি হবে, এই যে বন্ডটা, এটা কি, এটা হচ্ছে কি ইকুইটোরিয়াল। এটা ভালো করে বুঝছি, এখানে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে। এটা কি হবে, ইকুইটোরিয়াল PCl বন্ড, ঠিক আছে? এটা কত হয়, 202 পিকোমিটার। এটা তো ঢুকো। আচ্ছা ওভারঅল সংকরণটা কি পেয়েছি, ওভারঅল সংকরণ পেয়েছি sp3d। আচ্ছা এখানে ব্যাপারটা দেখবে, এই যে অ্যাক্সিয়াল গুলো আছে না, এই অ্যাক্সিয়ালের সংকরণ কি হয় জানো তো, DP। তোরা বলবি না আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট পিকচার DP, তাই তো? সেটা কিন্তু একদমই নয়। আর ইকুইটোরিয়াল গুলো যেগুলো থাকবে না, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে sp2। আচ্ছা sp2 সংকরণ কেমন হয়, sp2 সংকরণ যদি হয় তাহলে এরকম থাকে না, এরকম ধরো p, এখানে Cl Cl Cl, দেখো ত্রিকোণীয় তিনটা কোণ এবং কি সমতল আছে, মানে এই তলে আছে বোর্ডের তলের সঙ্গে, দেখো পেয়েছি তো, এই তাহলে অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি, তাই তো? তাহলে ইকুইটোরিয়াল বন্ডটা কত হয়, অ্যাঙ্গেল ইকুইটোরিয়াল কত হয়, 120 ডিগ্রি। ক্লিয়ার দেখো? এবার দেখো মানে এটা কিন্তু এই তলে আছে, এবং এটা কি বলতে, অ্যাক্সিয়াল, এটা উপর দিকে আছে এবং আরেকটা নিচের দিকে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, বোর্ডের সঙ্গে 90 ডিগ্রি। মানে কি পাবো, অ্যাঙ্গেল অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল কত পাচ্ছি, 90 ডিগ্রি। এবার তুমি ভাবো এই যে বোর্ডের এই তলটা ছিল না, এই তলটা, ঠিক আছে, এবং এটা কি উপরের দিকে আছে মানে অ্যাক্সিয়াল, এবং তার বিপরীত দিকে আছে আর একটা অ্যাক্সিয়াল, তাই তো? তাহলে এদের অ্যাঙ্গেলটা কত বলো তো, মানে এই কোণ আছে, এই কোণ আছে, এটা কত ডিগ্রি, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 180। ক্লিয়ার দেখো? তাহলে কত হবে, অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল কত হবে, 180। দেখেছো এদের কোনো অ্যাঙ্গেলও সমান নয়, মানে লেন্থও সমান নয়, মানে বন্ড লেন্থও সমান নয়, সঙ্গে অ্যাঙ্গেলও সমান নয়। এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো, ভালো করে বুঝবে, আর কেন নয়। তাহলে এখানে অ্যাক্সিয়াল কতগুলো আছে, দুটো আছে, মানে রেড গুলো, আর ইকুইটোরিয়াল কত আছে, ইকুইটোরিয়াল আছে 3টা। এবার ভালো করে বুঝবে, একটা বন্ড মানে কটা ইলেকট্রন, দুটো করে ইলেকট্রন, তাই তো? এবার দেখো এখানে না 3টা ইকুইটোরিয়াল যে বন্ড আছে তাদের 6টা ইলেকট্রন মিলে এখানে অ্যাক্সিয়ালে যে 4টা ইলেকট্রন আছে, মানে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, মানে মোদ্দা কথা এই ইকুইটোরিয়ালের 6টা ইলেকট্রন মিলে অ্যাক্সিয়ালে 4টা ইলেকট্রনের প্রতি কি করে বলতো, প্রেসার ক্রিয়েট করে, বা যাকে বলছে কি বলতো, ইলেকট্রন বিকর্ষণ ক্রিয়েট করে।
ফলস্বরূপ কি হয়, আর এরা তিনজন মিলে দুজনের উপর কিন্তু টর্চটা যদি সৃষ্টি করে তাহলে এরা দুজন পারবে নাকি, এটা কি করে দরকার নেই, আমরা একটু দূরের দিকে চলে যাই, তখন কি হবে, এগুলো হবে ইলংগেশন আর এগুলো কি হবে শর্টানিং। আর তাছাড়া তুমি যদি সংক্রান্ত দ্বারা যদি বলতে পারো, আচ্ছা আমি প্রথমে এটা ক্লিয়ার করে দিই, মানে মধ্যা কথা হচ্ছে অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল যে ইলেকট্রনের যে রিপালশনটা হয় না, সেটা কিন্তু সবচেয়ে বেশি যে প্রভাব পড়ে সেটা কিন্তু অ্যাক্সিয়াল বরাবর, মানে এখানে যদি বেশি পরিমাণ বিকর্ষণ বল পড়ে আর কি, মানে ইকুইটোরিয়াল দ্বারা অ্যাক্সিয়ালে, তখন সেখানে কি হবে, বন্ডটা ইলংগেশন বা দীর্ঘ হয়ে যায়। এবার তুমি যদি সংক্রান্তি যদি বলবে, ভালো করে বোঝো, এটা কিন্তু sp2 মানে ইকুইটোরিয়াল গুলো, এটা কি sp2 আর অ্যাক্সিয়াল গুলো কি পেলাম dp, অ্যাক্সিয়াল কথা লিখেছি এখানে dp, ঠিক আছে। এখানে দেখো পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার এখানে কত, sp2 বলেছি মানে একটা s, ওভারঅল কতর মধ্যে ছিল, একটা s দুটো p, মানে 1 + 2 মানে কত হলো 3, একে 100 দ্বারা গুণ করে দাও, তাই না, তাহলে কত হবে 1 এর 3 গুণিতক 100 মানে কত হইবে 33.33%। কিন্তু এখানে দেখো, এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কিছুই নেই, মানে 0, তাই তো। এবার তুমি ভাবো, সাপোজ আমার এখানে নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এখানে আছে এস, এটা আছে পি, ঠিক আছে। আচ্ছা এস ক্যারেক্টার বেড়ে যাওয়া মানে কি বলতো, মানে এ কিন্তু এস এর ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা বেশি পরিমাণে ফোর্সফুলি অ্যাট্রাক্ট করবে, তাহলে কি হবে, এখানে বন্ধনটা কি হবে, মানে এখানে বন্ড লেন্থটা কি হবে, কমে যাবে। যদি এস ক্যারেক্টার যদি না থাকে তখন কিন্তু সেখানে আমাদের বন্ড লেন্থটা মানে মোটামুটি এস ক্যারেক্টার যেখানে আছে সেখানে কিন্তু কমে যাবে, আর যেখানে কিন্তু এস ক্যারেক্টার নেই সেখানে কিন্তু বেড়ে যায়। ক্লিয়ার দেখো, তাহলে মধ্যা কথা পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে, মানে টানার প্রবণতা বেড়ে যাবে, তাহলে বন্ড লেন্থটা কি হবে, বন্ড লেন্থটা হয়ে যাবে কমে যাবে, মানে এস ক্যারেক্টারের সঙ্গে বন্ড লেন্থটা কি বাস্তবানুপাতিক। ক্লিয়ার না দেখো, মানে এখানে এস ক্যারেক্টার বেশি, বন্ডটা হচ্ছে ছোট, এখানে এস ক্যারেক্টার একদম শূন্য, বন্ডটা হচ্ছে বড়, ঠিক আছে। আরেকটা ব্যাপার দেখো, এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি মানে তড়িৎনাত্মকতা বেশি, তাহলে এখানে কি থাকে বলতো, এখানে লো ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, বা একে তুমি এইভাবে লিখতে পারো লো ইএন অ্যাটম, মানে যেখানে ভালো করে বুঝবে, যেখানে তড়িৎনাত্মকতা খুব বেশি থাকে, মানে এখানে তড়িৎনাত্মকতা খুব বেশি, তাহলে এখানে থাকবে কি বলতো, লোয়ার ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, আর এখানে কি থাকবে, যাদের মাঝমোর ইলেকট্রন নেগেটিভ অ্যাটম গুলো কিন্তু অ্যাক্সিয়ালে থাকে, ঠিক আছে। এবার ধরো আমি বললাম, দেখো ভালো করে বুঝবি, ধরো কোন একটা কম্পাউন্ড বললাম পি Cl3F2, তাহলে কোনগুলো কোন দিকে যাবে, দেখো তাহলে এখানে কি করব, পি করব, তাই তো, এফ এখানে Cl, এখানে Cl, এখানে Cl, দেখো মানে তড়িৎনাত্মকতা কার বেশি, ফ্লোরিন বেশি, তাহলে ফ্লোরিন কোথায় গেছে বলতো, অ্যাক্সিয়াল, মানে এখানে কি বলতো, এখানে যাবে, যেহেতু আমার এই পজিশন গুলোতে তড়িৎনাত্মকতা খুবই কম ছিল, তাহলে এখানে প্রেজেন্ট থাকবে মাচ মোর ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, মানে সাম্যতা বজায় রাখছে, তাই না। আর এখানে কি বলতো, এখানে যদি স্কয়ারটা বেশি ছিল তাহলে ইলেকট্রন নেগেটিভ খুব বেশি ছিল, তাহলে এখানে কে চলে আসবে, ইকুইটোরিয়ালে, যেগুলো হচ্ছে লেস ইলেকট্রন নেগেটিভ অ্যাটম। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এটি গুছিয়ে লিখে দিতে পারবে, ক্লিয়ার তো দেখো, কিছু নেই, এটা ভালোভাবে তোমরা ব্যাখ্যা করবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, এখানে আর কিছু থাকলো না, নেই। আর এখানে বেরি সিউডো রোটেশন হয়, সেটা তোমরা যখন কেমিস্ট্রি নিয়ে হায়ার ক্লাসে যখন পড়বে তখন সেখানে জানবে, মানে অ্যাক্সিয়ালটা ইকুইটোরিয়ালে কনভার্ট হয় আর ইকুইটোরিয়ালটা অ্যাক্সিয়ালে কনভার্ট হয়ে যায়, তাকে বলে বেরি সিউডো রোটেশন, ওগুলো হায়ার ক্লাসের জিনিস তোমরা পড়বে। আচ্ছা এগুলো 5 স্টার রেটেড একটা করে কোশ্চেন। আচ্ছা এটার নাম কি, এর নাম হচ্ছে অর্থো ফসফরিক অ্যাসিড, এর নাম কি, এর নাম হচ্ছে অর্থো ফসফরিক অ্যাসিড, আর এটা তোমরা নাম নিচে জানো ফসফিন গ্যাস PH3। আচ্ছা এটা কি বলেছে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে এটা ফসফরিক অ্যাসিড, এটা কি ফসফরাস অ্যাসিড, ঠিক আছে। মানে এই জারণস্তরটা কম, ওই জারণস্তরটা বেশি, তার জন্য কি যা জারণস্তর কম থাকে তাকে বলে আস বলি, আর যা জারণস্তর বেশি থাকে ইগ বলি, ইগ মানে ইগ মানে অত্যাধিক। ধরো Ap+2 Ap+3, তাহলে Ap+3 কে বলবো ফেরিক, আর Ap+2 কে বলবো ফেরাস, মানে যার জারণস্থা বা যার জারণ স্তরটা বেশি হবে তাকে বলবো ইগ, আর যার জারণ স্তরটা কম হবে তাকে বলে কি আস। ক্লিয়ার? আচ্ছা এবার একে কি বলবে, অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া বলতে কি বুঝো। আচ্ছা একে ইংলিশে কি বলছে জানো তো, একে বলছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আচ্ছা যেটা আমি লিখে দিচ্ছি ইংলিশ, দেখো যাতে ইংলিশ মিডিয়ামে যাতে বুঝতে অসুবিধা না যাতে হয়। আচ্ছা পুরো ওয়ার্ডটা লিখছি না, ডিস। আচ্ছা ডিসের কি আছে, ডাই আছে, ডাই, মানে এটা কিন্তু এখান থেকে মনে রাখবে, মানে এটা কিন্তু ট্রিক, এটা কিন্তু সুপার ট্রিক। কি হয় মনে রাখি ভালো করে বোঝ, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া। আমি এটা বলার পর আশা করি আর সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। দেখো কি হয় বলছি, মানে যেখানে একটা জারণ স্তর থেকে কটা জারণ স্তর উৎপন্ন হবে, ডাই বলতে কত বলো তো, দুটো,
তবে এখানে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে এবং দুটো প্রোডাক্টের ভিন্ন ভিন্ন জারণ স্তর দেখাবে। ঠিক আছে, একটা মানে আমি বলছি দেখো ভালো করে, ধরো আমার একটা এরকম একটা ট্রেন আছে, এটা হাওড়া, এটা শিয়ালদা, মাঝখানে তুমি দাঁড়িয়েছো মানে 0, এটা হচ্ছে -1, এটা কত -2, এটা -3, এটা কত +1 পরপর বাড়ছে, এটা +2, এটা কত +3। আচ্ছা, পরপর যদি তুমি আপের দিকে যাও তখন কি হবে? জারণ, বা যাকে ইংলিশে বলছে অক্সিডেশন। আর যদি নিচের দিকে আসো তাকে বলছে বিজারণ, বা যাকে বলছে রিডাকশন। বিজারণ, ঠিক আছে, নিচের দিকে যদি আসো মানে জারণ সংখ্যা যদি কমে বা অক্সিজেন নাম্বার যদি ডিক্রিজ করে তখন তাকে বলো রিডাকশন, আর যদি অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে তখন তাকে বলো অক্সিডেশন। ঠিক আছে, ভালো কথা। এবার দেখো কি বলেছে, পি, আচ্ছা H3, ভালো করে বুঝবেন, H3 PO3। আচ্ছা, সেখান থেকে কি পাচ্ছি, মেন নামগুলো নিচ্ছে, H3 PO4 সঙ্গে PH3। আচ্ছা, ভালো করে বুঝবে জিনিসটা, এখানে আমি জারণ স্তরগুলো জাস্ট বের করে নিই, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হাইড্রোজেন কত হয়? +1 করে, 3টা হাইড্রোজেন +3, এখানে ফসফরাস কত হতে বাধ্য? -3 হতে বাধ্য। আচ্ছা, এখানে কত হবে জানি না, তাহলে এখানে হাইড্রোজেন কত, 3টা হাইড্রোজেন কত হবে? +3 মানে প্লাস, আচ্ছা দাও সেটা আমি বলছি না, মানে একটা হাইড্রোজেন +1 করে যদি হয় 3টা হাইড্রোজেন +3 হবে। ফসফরাসে জানি না, তাহলে x ধরবো। এখানে অক্সিজেন কত আছে? 4টা, কত করে হবে? -2 করে, ইকুয়াল টু 0, তাহলে যদি উপরে কিছু নেই, কোনো কিছুই নেই, তাহলে এখানে x সমান কত হবে? x সমান যেটা হইবে -8, সেদিকে গেলে +8 হবে, আর এদিকে -3, তাহলে এখানে কত হবে? +5, তাহলে এখানে হচ্ছে +5। আচ্ছা, আর এখানে কত হবে? এখানে ডাইরেক্ট করছি, এখানে হচ্ছে +3 হাইড্রোজেন, এখানে কত -6, তাহলে এখানে নিউট্রাল করবে কে বলো তো? ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এটা +3, এটা -6, তাহলে এখানে কত দিতে বাধ্য? এখানে +3 দিতে বাধ্য, তাই তো? +3 +3 +6, এখানে -6, তাহলে কি হবে বলতো? নিউট্রাল হয়ে যাবে। তাহলে কি বলতো, একটা +3 থেকে কি হচ্ছে? +3 থেকে হচ্ছে আমার +5, আর এটা কি হচ্ছে? +3 থেকে কি হচ্ছে? +3 থেকে -3 হচ্ছে। তাহলে কি দেখো, একটা কি হলো, একটা এখানে আমি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা মানে একটা কি হচ্ছে? +3 থেকে, ভালো করে বুঝো, একটা +3 থেকে কি হয়েছে? +5 হয়েছে, আর একটা +3 থেকে -3 হয়েছে। এবার অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া কি বলছে? বলছে মধ্যবর্তী জারণ স্তর অবস্থায় থাকা, মানে মধ্যবর্তী জারণ স্তর অবস্থায় থাকা কোনো একটা এলিমেন্ট, তার কিছু অংশ জারিত হয়েছে। জারিত বলতে কি বলতো? +3 থেকে +5, মানে এই অংশটাকে একে বলবো কি? একে বলবো জারণ। একে কি বলবো? একে বলবো জারণ, মানে জারিত হয়েছে। আর দেখো আরেকটা কি বলতো? আরেকটা +3 থেকে -3 হয়েছে, এটা কি? একে বলবো কি? বিজারণ। ক্লিয়ার? এটা কি বলবো? একে বলবো বিজারণ। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার? মানে মধ্যবর্তী জারণ অবস্থায় থাকা কোনো একটি পদার্থ বা এলিমেন্ট বা অ্যাটম, তার কিছু অংশ জারিত হয়ে একটা পদার্থ উৎপন্ন করবে, আর কিছু একটা অংশ বিজারিত হয়ে আরেকটা পদার্থ উৎপন্ন করবে, তখন তাকে বলবো কি? অসামঞ্জস্য বিক্রিয়া, বা যাকে বলছে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। এদের ক্ষেত্রে পুরো সেম, এটা মিডল স্টেপে থাকবে এবং তার থেকে জারণ স্তর বাড়বে, আর একটা ক্ষেত্রে কমবে। এটা বাড়ছে তাকে বলো জারণ, যেটা কমছে তাকে বলো কি? বিজারণ। এদের ক্ষেত্রে সেম। আর এই কোশ্চেনটা মারাত্মক কোশ্চেন, বলবে ক্লোরিনের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেই বা বেসিক মিডিয়াম দিয়ে দেই, তখন এখানে কি বিক্রিয়া হবে? কিছু নেই। তোমরা জাস্ট কি করবে, এটা আসলে বুঝতে পেরেছো? কিছু নেই, কিছু নেই, ঠিক আছে? অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া, ঠিক আছে? মানে জাস্ট তুমি কি করবে, এখানে জারণ স্তর দেখাবে, দিয়ে অ্যারো করে দিলে, মানে এখান থেকে কি হচ্ছে? এখানে কি পেলাম বলো তো? +3 থেকে এখানে কি পেলাম? কত পেয়েছি গো? +3 থেকে +5। আচ্ছা, ফসফরাসটা দেখি, ফসফরাস এখানে কত পেয়েছি? -3। তাহলে দেখো এখানে +3 থেকে +5, এখানে কি হলো? জারণ লিখে দেবে, জারণ, তাই তো? আর এখানে কি হচ্ছে? +3 থেকে কি হয়েছে? +3 থেকে -3, এটা কি হচ্ছে? বিজারণ। ব্যাস, এটাই হচ্ছে কি? এটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। একটাই অ্যাটম, তার একটা মানে ফসফরাস একটাই অ্যাটম, তার জারণ স্তর বেড়েছে আর একটা কমেছে। এখানে সেম, K2 বাবু জারণ স্তর কত হয়? 0, যেহেতু কি ডাইমারে আছে, তাই তো? আর এখানে কি হবে? Cl মাইনাস, আর এখানে গিয়ে ভালো করে যদি না দিয়ে বুঝতে পারো, এখানে সোডিয়াম হচ্ছে +1, তাই তো? অক্সিজেন কত? -2, তাহলে ক্লোরিন কত হতে বাধ্য? +1 হতে বাধ্য, +1 হতে বাধ্য। কারণ কি? +1 +1 +2, আর -2 হলে কি হবে? নিউট্রাল হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে লিখবে? অনেকে গুলিয়ে ফেলে। তারপর K2 বাবু সঙ্গে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখানে প্রোডাক্ট কিভাবে লিখে দাও? NaCl তো হবেই হবে, দিয়ে আরেকটা NaCl লিখে দিবে। কিভাবে লিখে দেবো? NaCl, ঠিক আছে? একটা NaCl লিখেছি, তার সঙ্গে আরেকটা NaCl লিখে দাও, দিয়ে মাঝখানে অক্সিজেন দিয়ে দাও, ঠিক আছে? এখানে সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। কি বললাম? সোডিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে? সোডিয়াম হাইপোক্লোরাইড। এবার দেখো এখানে দেখো 0 থেকে কি হয়েছে? 0 থেকে একটা হচ্ছে -1, মানে বিজারণ। আরটা কি হয়েছে? 0 থেকে কি হয়েছে বলো তো? 0 থেকে হয়েছে আমার +1,
তাহলে 0 থেকে +1 কি হচ্ছে, এটা হচ্ছে জারণ, আর 0 থেকে -1 এটা হবে বিজারণ, মানে জারণ সংখ্যা যেহেতু কমিয়ে গেছে, এটা কি একসঙ্গে কি বলবে, এটাকে একসঙ্গে আমরা বলবো কি অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। তার থেকে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু এই কোশ্চেনটা কি বলবে, হোয়াট উইল বি হ্যাপেন হোয়েন হোয়াইট ফসফরাস ট্রিটেড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা বাংলা যদি বলো সাদা ফসফরাসের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিয়ে দেই তখন সেখানে বিক্রিয়া কি হবে। এটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা কি বলবে, ফসফরাসের অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া দেখাও, অথবা কেল টু বলবে না, তারা বলবে Cl2 অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া দেখাও, বা এটা বলবে এটা অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া দেখাও। এগুলো জাস্ট মুখস্থ করবে এগুলা। আচ্ছা, এবার এখানে দেখে যাও কি বলছি, এর জানার কত। আচ্ছা, এটাকে আমি জাস্ট উপরে তুলে দিই যদি আমাদের বুঝতে সুবিধা হয়নি। দেখো P4 আছে, P4 ঠিক আছে, সাদা ফসফরাস যাকে বলছি হোয়াইট ফসফরাস, তাই তো, তার সঙ্গে কি দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এবার তাকে কি দিয়েছে জল দিয়েছে। আমি ব্যালেন্সিংটা করছি না, যদি ব্যালেন্সিংটা করা আছে, ব্যালেন্সটা যদি করা আছে ঠিক আছে, আবার ব্যাংক ব্যালেন্স ভাববি না, এটা ব্যালেন্স বলতে সংখ্যাটাকে আমাদের নির্ধারণ করিতে হইবে। এটা কি পেয়েছে, এটা পেয়েছে সোডিয়াম হাইপোফসফাইট, সোডিয়াম হাইপোফসফাইট। আচ্ছা, এখানে কত আছে, এখানে আছে 0 স্তরে আছে। আচ্ছা, এখানে কত পেয়েছি -3, এখানে ফসফেট কত স্তর থাকবে, এখানে সোডিয়াম আছে +1, হাইড্রোজেন দুটো মানে +2, অক্সিজেন -4, তাহলে এটা কত হতে বাধ্য, দেখো তাহলে এখানে +3 এখানে -4, তাহলে এখানে কত দিতে বাধ্য হবে বলতো, +1 ক্লিয়ার তো, ঠিক মানে দিলে তো নিউট্রাল হবে। আচ্ছা, ভালো কথা, উত্তর পেয়েছি। একটা 0 থেকে কি হয়েছে, একটা 0 থেকে -3 মানে এটা কি হবে বিজারণ, ঠিক আছে। আর এটা কি হবে, আর এটা হবে 0 থেকে +1, এটা কি হবে জারণ, ঠিক আছে। এবার তোমার যদি বলে যে সাদা ফসফরাসের সঙ্গে যদি আমি ক্ষারীয় মাধ্যম দিয়ে দিই, ঠিক আছে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তখন কি হবে, বলি কি ফসফরিক অ্যাসিড উৎপন্ন হবে। যদি সোডিয়াম যদি দিস মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কি হবে সোডিয়াম হাইপোফসফাইট। আর যদি পটাশিয়াম যদি দিস তাহলে কি হবে পটাশিয়াম হাইপোফসফাইট। ক্লিয়ার তো, দেখো এটা কি বলবে সোডিয়াম হাইপোফসফাইট, এটা দেখো, ব্যাস এটি গুছিয়ে লিখে দেবে, ঠিক আছে। দেখো যারা স্ক্রিনশট নিবে তারা স্ক্রিনশট নিয়ে নাও, যারা স্ক্রিনশটটা নিবে তারা স্ক্রিনশট নিয়ে নাও, দেখো নিয়ে নিয়েছো স্ক্রিনশট, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, নেসলার রিএজেন্ট কি। আচ্ছা, নেসলার রিএজেন্টটা কি বলতো, এটাকে বলছে কি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, তাকেই বলছে নেসলার রিএজেন্ট, যেটা অ্যাকচুয়ালি মিলন বেসে কিন্তু আমরা ইউজ করি আর কি। যাই হোক, নেসলার রিএজেন্টটা কি, নেসলার রিএজেন্ট অ্যাকচুয়ালি দাঁড়াও, হ্যাঁ K2H4, একে কি বলছে, একে বলছে নেসলার রিএজেন্ট। এটা কিন্তু মানে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, যে NO2 কেন ডাইমার গঠন করে। আচ্ছা, NO2 কেন ডাইমার গঠন করে, দেখো এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা কি বলবো NO2 কেন প্যারাম্যাগনেটিক, কি বললাম NO2 কেন প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, প্যারাম্যাগনেটিক, কিন্তু এটা কেন ডায়াম্যাগনেটিক, এই ধরনের কোশ্চেন দিতে পারে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। এবার এখানে উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাবে, কেমন দেখো ভালো করে বোঝো জিনিসটা, ভালো করে জিনিসটা বোঝো। দেখো NO2 যদি স্ট্রাকচার দিয়ে বলি NO2, তাই তো। এবার এখানে একটা জিনিস দেখো, নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তাই তো। নাইট্রোজেন তো 5টা ইলেকট্রন থাকবে, তখন কি করবে অক্সিজেনের সঙ্গে কি করবে একটা সমযোজী বন্ধন করবে, আর এটা কি করবে আর একটা, দেখো ভালো করে বুঝবে। ধরো সাপোজ এখানে ধরো তুমি একটা সমযোজী বন্ধন করে দিলে, ঠিক আছে। তাহলে এখানে নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন চলে আসলো, একটা দুটো তিন চার, সমযোজী বন্ধন না, 1 2 3 4 5 6 7 8 9, সম্ভব না, মানে অক্টেটটাকে ক্রস করে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হইবে না। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখানে একটা যে বন্ধন করতে হবে, যে দুটো ইলেকট্রন ছিল, এটা কি বলতো, এটা হচ্ছে অসমযোজী বন্ধন দিত, এটা থাকবে ডোনার, এটা থাকবে অ্যাকসেপ্টর, মানে যাকে বলছে কোঅর্ডিনেট বন্ড। তখন কটা ইলেকট্রন হয়ে গেল, 1 2 3 4 5 6 7 মানে 7 ইলেকট্রন, ঠিক আছে, দিয়ে লিখে দিবি থালাফোর রিজন। যাই হোক, এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানেও দিয়ে দাও, এখানেও সেম, তাই তো, এখানেও সেম। এবার দেখো এখানে কি অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে কি বলবো প্যারাম্যাগনেটিক, মানে NO2টা কি প্যারাম্যাগনেটিক, যেহেতু এখানে অযুগ্ম ইলেকট্রন আছে। যদি ডাইমার যদি গঠন করে দেয়, কেন ডাইমার গঠন করবে, এটা অক্টেট কমপ্লিট হয়নি, এটা অক্টেট কমপ্লিট হয়নি, আর এটা তো NO2, NOO মানে NO2, আরে এটা হচ্ছে NO2, এটা হচ্ছে NO2। এবার কি হবে বলতো, এও কিন্তু শেয়ারিং এ আসবে, এও কিন্তু শেয়ারিং এ চলে আসবে, কারণ কি দুটোই অক্টেট হয়ে যাবে, মানে অক্টেট বা অষ্টক পূর্তি হয়ে যাবে। তখন কি হবে NO NO, তারপর কি হবে NO। দেখো কটা ইলেকট্রন হয়ে গেল এখন, একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট, অক্টেট।
তখন এখানে সিঙ্গেল ইলেকট্রন থাকলো না, তখন কি হবে, এটা হবে ডায়াম্যাগনেটিক। কি হবে, ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার তো দেখো, এটা হবে ডায়াম্যাগনেটিক। এইটুকু গুছিয়ে লিখতে পারবে, কিছুই নেই। ঠিক আছে, আমি ভিতরে মেকানিজম বলে দিলাম, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে সাদা ফসফরাস এবং লাল ফসফরাসের মধ্যে কোনটা বেশি সক্রিয় এবং কেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সাদা ফসফরাস কিন্তু সাদা মানে ভাবি না, সবচেয়ে রিঅ্যাক্টিভ একটা এলিমেন্ট আর কি সাদা ফসফরাস। এবার সাদা ফসফরাস কেন বেশি রিঅ্যাক্টিভ হয়েছে, গঠনে যদি দেখো, গঠনে কিন্তু অ্যান্সার পাইয়া যাবে। 4টা ফসফরাস দিয়ে দাও, ঠিক আছে, এটাকে 8 কোণ করে দাও, ঠিক আছে, এটা কিন্তু এটাকে 8 কোণ করো, 8 কোণ, ঠিক আছে, এটাকে 1 সেকেন্ড, কি হলো 1 সেকেন্ড, এটাকে 8 কোণ করো, ঠিক আছে। এবার দেখো, তারপর এটাকে 8 কোণ করে দাও, তারপরে এটাকে 8 কোণ ডট 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 করে, ঠিক আছে। এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 60 ডিগ্রি হয়ে যায়, কিন্তু হওয়ার কথা কত ছিল বলো তো, 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন চলে আসবে, মানে কোণিক কোণ চলে আসবে। তাহলে 90 ডিগ্রি হলে টেস্টটা রিলিজ হতো, কিন্তু এখানে 60 ডিগ্রি দেখাচ্ছে। মানে তুমি কি বলবে, সাদা ফসফরাসের মধ্যে তুমি কি বলবে এখানে, যে এখানে কোণিক পীড়ন দেখা যায়। অ্যাকচুয়ালি এদের অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল, মানে পি বন্ড পি এদের অ্যাঙ্গেল কত হচ্ছে, কথা ছিল 90 ডিগ্রি, কিন্তু দেখায় কত বলতো 60 ডিগ্রি। তাহলে এখানে কোণিক পীড়ন হবে। কোণিক পীড়নের জন্য কি বলতো, এই কম্পাউন্ডটা আনস্টেবল, তাহলে সহজে কিন্তু ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে কিন্তু এ সহজে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে। কিন্তু লাল ফসফরাসের মধ্যে কিন্তু এরকম কোনো মেকানিজম দেখা যায় না। এটা বইতে সুন্দরভাবে দেওয়া আছে, সুন্দরভাবে মুখস্থ করবে। যদি বলে সাদা এবং লাল ফসফরাসের মধ্যে কোনটা মানে পার্থক্য যদি বলে, তখন কি বলবে, সাদা ফসফরাস হচ্ছে কি বলতো রসুনের গন্ধ বিশিষ্ট, কিন্তু লাল ফসফরাসে কিন্তু রসুনের গন্ধ পাওয়া যায় না, রসুন। আচ্ছা, এবার কি, এটা কিন্তু মাঝমোট রিঅ্যাক্টিভ, মানে সাদা ফসফরাস, আর লালটা কিন্তু তত বেশি রিঅ্যাক্টিভ নয়। এ কিন্তু বায়ুর অক্সিজেনের সঙ্গে সহজে কিন্তু রিঅ্যাকশন করে যাবে, আর সে কিন্তু রিঅ্যাকশন করে না আর কি। এগুলো বইতে আছে, ভালো করে দেখবে। চলো নেক্সট কি বলেছে, আর বেশি কিন্তু নেই। আচ্ছা, কি বলছে, অ্যাসিডিক অর্ডার। আচ্ছা, এগুলো কিছু নেই, দেখো আমি কিভাবে করছি, দেখো ভালো করে বুঝবে, ভালো করে এগুলো বুঝবে। এগুলো দারুণ একটা করে কোশ্চেন, এগুলো তোমরা আশা করি এগুলো ক্লিয়ারিফাই করতে পারবে। কেমন দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু কি, ফসফরাস। তাহলে এগুলো আমি লিখে নেই, এবং এটুকু মনে রাখবে তোমরা যে ফসফরাসের সঙ্গে, ভালো করে বুঝবে, ফসফরাসের সঙ্গে এখানে অক্সিজেনের কিন্তু ভালো একটা লিঙ্কেজ থাকে। সেটা কি লিঙ্কেজ, সেটা ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে যে লিঙ্কেজ তাকে বলবো কি, ইপিও, মানে ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে ভালো একটা বন্ধু। আচ্ছা, তারপরে ফসফরাসের কটা ইলেকট্রন জানি, 1টা 2টো 3 4 5, মানে 3টা হাত দিয়ে দিলে কত, 5টা ইলেকট্রন হয়ে গেল, 1 2 3 4 5, যেহেতু নাইট্রোজেন পরিবার। আচ্ছা, তারপরে কি লিখছি, ভালো করে, এখানে হাইড্রোজেন একটু দূরে লিখলাম, এখানে একটু দূরে লিখলাম, এখানে দূরে লিখলাম, তারপর লিখে যাই, এটা বুঝতে পারবে। এখানে কি হাইড্রোজেনটা একটু দূরে লিখলাম, এখানে লিখে দিই হাইড্রোজেন, এখানে কি লিখবো, হাইড্রোজেন, ক্লিয়ার লিখবো। আচ্ছা, এখানে দেখো, এখানে হাইড্রোজেন, কি আমি লিখছি দেখো, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার অক্সিজেনকে মিলাও, কি মিলাবে দেখো, এখানে 2টো অক্সিজেন ছিল, একটা অক্সিজেন চলে এসেছে, তাহলে আমরা কি করবো, এখানে একটা ওইচ বন্ড দিয়ে দেবো। দেখো 1 2 3, 3টা হাইড্রোজেন চলে এসেছে, ফসফরাস একটা, আর অক্সিজেন 2টা চলে এসেছে। এখানে কতগুলো অক্সিজেন, 3টা, অলরেডি একটা আছে, তাহলে এখানে একটা অক্সিজেন দাও, এখানে একটা অক্সিজেন দাও, কাজ শেষ। এখানে কতগুলো আছে, 4টা, অলরেডি একটা চলে এসেছে, আরো কটা দিব, 1টা 2টো 3টা, ক্লিয়ার না দেখো। এবার দেখো জারণ স্তর, দেখো এর কত হচ্ছে, এটা হবে -2, যেহেতু ওইচ কত -1, মানে হাইড্রোক্সাইড -1, তাহলে এটা কত হতে বাধ্য বলো তো, -2 -1 -1 যোগ করো, 3 3 দিয়ে 5, তাহলে এটা কত হতে বাধ্য, +5, তাই তো, এটা +5 হতে বাধ্য। এটা দেখো কত, অক্সিজেন দ্বিবন্ধন করেছে, মানে -2, এখানে -1, এখানে -1, আর হাইড্রোজেন কি হবে, +1, তাহলে ওভারঅল কত হচ্ছে বলো তো, -1 +1 কেটে গেল, তাহলে -1 -2 কত হবে, -3, -3 কে নিউট্রাল করবে কে, +3, ক্লিয়ার দেখো। আচ্ছা, এবার দেখো এটা কি হবে, -2 +1, হাইড্রোজেন তো +1, এটা -1, দেখো +1 এখানে নিউট্রাল করবে কি, -2, এটা হচ্ছে -1, তাহলে এখানে নিউট্রাল করার জন্য কি দিতে হবে, +1, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা দেখো, যা জারণস্তর যত বেশি হবে তাকে ইক বলবো, যা জারণস্তর কম হবে তাকে বলবো আস। তাহলে এটা কি বলবো, এটা বলবো ফসফরিক অ্যাসিড, এটা ফসফরিক অ্যাসিড, ইক, মানে এখানে জারণস্তর কত বেশি না, তারপর এটাকে ফসফরাস অ্যাসিড। এটা কি বলে, তার থেকেও যদি জারণস্তর যদি কমে যায় তখন তাকে বলবো কি, হাইপো, ঠিক আছে, হাইপো, মানে এটাকে কি বলবো, দেখো দেখেছে কি বলবো, হাইপো ফসফরাস অ্যাসিড। তার থেকে জারণস্তর বাড়লে কি বলবো, ফরাস অ্যাসিড। তার থেকে আরো বেশি বেড়ে যদি যায় তখন কি বলবো, ফসফরিক অ্যাসিড। বারবার বলছি, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা ফসফরাস অ্যাসিড, এটা হাইপোফসফরাস অ্যাসিড। জারণস্তর যত বেশি থাকবে সেটা হবে ইক বলতে, এটা ইক। আর জারণস্তর যদি কম থাকে তখন তাকে বলবো আস, আর তার থেকে যদি আরো কম থাকে তাকে কি বলবো, হাইপো, ঠিক আছে। আর এর থেকে যদি বেশি থাকতো তখন তাকে কি বললাম, পার অ্যাসিড যুক্ত হতে, পার। যাই হোক, এবার দেখো এটা কি বলতো, এখানে জাস্ট একটা H+ বেরিয়ে আসবে, এখানে কটা বেরোবে, 1টা 2টো, এখানে কত 3টা। এগুলো কি মনো বেসিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড, এগুলো ট্রাইবেসিক অ্যাসিড, ঠিক আছে, ঠিক আছে। এবার চলো কি বলেছে, এগুলো গুছিয়ে লিখবে, এগুলো আম্লিকতা দেয় আর কি। এবার এদের কি বলেছে, আম্লিকতা। এবার দেখো আমি কি বলেছিলাম, দেখো সমস্ত
কেন্দ্র পরমাণু সব সেম, তাহলে কার উপর ডিপেন্ড করবে? জারণ স্তর। জারণ স্তর কার বেশি? এটা হচ্ছে +5, তাহলে অ্যাসিডিটি কি হবে? অর্ডার এরকম হয়ে যাবে, তাই না? মানে এর জারণ স্তর সবচেয়ে বেশি, তাহলে কিন্তু ইজিলি ইলেকট্রনটাকে নিতে পারবে সহজে, মানে এরাও নিতে পারবে, কিন্তু তার থেকে আরো বেশি ফাস্টার রেট অফ রিঅ্যাকশনে কিন্তু বিক্রিয়াটা ঘটাবে, কারণ এখানে +5, মানে ইলেকট্রনটাকে ইজিলি এখানে নিতেই পারবে। ঠিক আছে, চলো আমি অলরেডি বলে দিয়েছি অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা যার যত বাড়বে, আম্লীকতা বা অ্যাসিডিটি তার তত কি হবে? বাড়বে। এটা এই অর্ডার কখন বলবো? যখন কেন্দ্রীয় পরমাণুগুলো কি হবে? সব সমান হবে। দেখো ফসফরাস ফসফরাস ফসফরাস। ঠিক আছে, চল নেক্সট কি বলেছে? আর মেটাফসফরিক অ্যাসিড, নাম লিখে মেটাফসফরিক অ্যাসিড। আর এটা কিন্তু কি বলবো? ট্রাইবেসিক অ্যাসিড। এখানে একটা হাইড্রোজেন বেরোবে, দুটো হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা এটার অ্যাকচুয়ালি দেখো এটা কি মেটাফসফরিক অ্যাসিড, এটা যদি পারবে লিখে দিবে। এটা মানাতে একটা কোশ্চেন, মেটাফসফরিক অ্যাসিড কিভাবে আঁকি দেখো। মানে তুমি কি করবে? তিনটা ফসফরাস, তিনটা অক্সিজেন আছে তো, তিনটা বলছি, 9টা অক্সিজেন আর 3টা হাইড্রোজেন। ব্যাস তুমি কি করবে? ফসফরাস অক্সিজেন মানে অল্টারনেটিভ দিবে, মানে অক্সিজেন ফসফরাস, মানে এরকম দেখো অক্সিজেন ফসফরাস, তারপরে ফসফরাস, তারপরে অক্সিজেন, তারপরে ফসফরাস, তারপরে কি অক্সিজেন, বেঞ্জিন বড় হয়ে গেল। আচ্ছা এবার দেখো ডাবল বন্ড দিয়ে দাও, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, তাই তো? তাই তো, এবার দেখো কতগুলো আমার এই আছে বলতো? হাইড্রোজেন আছে 3টা, এবার দিয়ে দাও এখানে হাইড্রোজেন একটা, দুটো, তারপরে কি 3টা। কিন্তু দেখো এখানে অক্সিজেন তো আরো আছে না, 9টা অক্সিজেন, 9টা অক্সিজেন হয়নি আমার। 1 2 3 4 5 6, তাহলে সমস্ত ক্ষেত্রে OH OH দিয়ে দাও, ব্যাস এটা হবে কি? মেটাফসফরিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট চলো স্ট্রাকচারগুলো জানবে। আচ্ছা এর কি বলছে? এটা তো সে আগের মতো নাইট্রোজেনের মতোই, যাই হোক দেখো এদের বন্ধন বল আমি অলরেডি বলেছি কি বলতো। ধরো নাইট্রোজেন, ভালো করে বুঝবি, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি। ঠিক আছে, ভালো করে বুঝবি। আচ্ছা এখানে কি আছে? অক্সিজেন সালফার সেলেনিয়াম এবং কি বলে টেলুরিয়াম। ঠিক আছে, আচ্ছা অক্সিজেন সালফার, তারপর আর দরকার নেই। দেখো এখানে কি হবে? হাইড্রাইড গুলো কি হবে? NH3 হবে। এখানে হাইড্রাইড কি হবে? H2O, বা তুমি এটাকে এদিকে ঘুরিয়ে লিখো, বাস শেষ। এটাকে তুমি এদিকে ঘুরিয়ে লিখো, এখানে ডাইহাইড্রাইড হবে, ডাইহাইড্রাইড H2O। এটা কি হবে? H2S। এটা কি হবে? H2AC। এটা কি হবে? H2T। আচ্ছা এটা কি হবে? 3টা করে হাইড্রোজেন, যেটা এখানে জড়িত কত? 3। এটা গ্রুপ কত? এটা গ্রুপ 15। এটা কত হবে? গ্রুপ বলো, এটা হবে গ্রুপ আমার 16, তাই তো? এটা কি হবে? ASH3, এটা যে SBH3। আচ্ছা এই যে কম্পাউন্ড গুলো না, এই যে কম্পাউন্ড গুলো, এগুলো সব কি ড্রাগোস কম্পাউন্ড। কি বললাম? ড্রাগোস কম্পাউন্ড। ড্রাগোস কম্পাউন্ড গুলো কি হয়? ড্রাগোস কম্পাউন্ড গুলো নেভার টেক পার্ট ইন হাইব্রিডাইজেশন। তার জন্য এখানে কি হবে? এখানে হবে পিওর P3 মিক্সিং। পিওর P3, এটা কি লিখবি? পিওর P3 মিক্সিং। ঠিক আছে, বা পিওর P3 মিক্সিং যদি হয়ে যায়, তাহলে এদের অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হবে অ্যাপ্রক্স 90 ডিগ্রি আশেপাশে। ঠিক আছে, আর এগুলো কিন্তু সংকরণ দেখায়। সংকরণ কি সংকরণ দেখাবে? এগুলো হবে sp3 সংকরণ। এগুলো কিন্তু ড্রাগোস কম্পাউন্ড নয়, মানে NH3 এবং H2। ক্লিয়ার তো? দেখো এবার দেখো ভালো করে বুঝবে। তাহলে জলের অ্যাঙ্গেল কত হবে? জলের যে অ্যাঙ্গেল হবে না, এটা sp3 যেহেতু, কিন্তু এখানে ভেসপার থিওরি এখানে টেক পার্ট করবে, তাহলে এর অ্যাঙ্গেল কত হবে? এটা হবে 104.5 ডিগ্রি। এবার এগুলো কেমন দেখায় দেখো, H2S, তাই তো? হ্যাঁ H2S। এবার এখানে না, এখানে ইনার থেকে যায় আর কি H2S। ঠিক আছে, এখানে LP এরকম থাকবে আর কি, এরকম দিতে পারো LP এটাকে, এটা এখানে লেখা যায় আর কি। এবার এটার অ্যাঙ্গেল কত হবে? এটার অ্যাঙ্গেল হয় অ্যাপ্রক্স 90 ডিগ্রি। ঠিক আছে, অ্যাপ্রক্স কি বললাম? 90 ডিগ্রি। এবার যেহেতু ভালো করে বুঝবে, যেহেতু এখানটায় কি হয় বলো তো, যেহেতু এখানে তড়িৎদ্রাব্যতা পর্ব কি কমছে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা পর্ব কি কমে যাবে। যদি তড়িৎদ্রাব্যতা যদি বাড়ে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু বেড়ে যায়। এটা গুছিয়ে লিখবে আর কি বইতে। এটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন না, কিন্তু বিজারণ ক্ষমতা কিন্তু ইম্পর্টেন্ট। বিজারণ ক্ষমতা মানে কি বলেছিলাম? ভালো করে বুঝবে। মানে যদি আমার কেন্দ্রীয় পরমাণু থেকে যদি হাইড্রোজেনের যে বন্ড লেন্থ যদি বেড়ে যায়, তাহলে এখানে হাইড্রোজেনটা রিলিজ করবে, তাহলে তার কিন্তু আমার বিজারণ ক্ষমতা ইজিলি বেড়ে যাবে। তাহলে দেখো কার আকারটা সবচেয়ে বেশি বড়? যার সাইজ যদি বেড়ে যায় কেন্দ্রীয় পরমাণু, তখন কিন্তু বিজারণ ক্ষমতা বা রিলিজিং পাওয়ারটা কিন্তু বেড়ে যাবে। বিজারণ ক্ষমতা। ঠিক আছে, তাহলে সবচেয়ে সাইজ কার বেশি বড় বলো? সেলিয়াম। আচ্ছা অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে H2TE, সবচেয়ে বেশি হবে বিজারণ ক্ষমতা, মানে সহজে হাইড্রোজেন রিলিজ করবে। তাহলে কি হবে? H2AC সেলেনিয়াম, তারপরে H2S, তারপর লাস্টে যেটা ছাড়তেই পারবে না সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে স্ফুটনাঙ্ক কি হবে? স্ফুটনাঙ্ক হচ্ছে আগের মতোই বলবে, মানে জলের হবে সবচেয়ে বেশি, স্ফুটনাঙ্কটা সবচেয়ে বেশি হবে। তারপরে মলিকুলারটা বাড়ার সঙ্গে সঙ্গে পরব বাড়বে প্রথমে, তারপরে কি থাকবে? H2, সরি এটাকে H2 করো, H2TE, তারপরে কি হবে? তারপরে হবে H2AC, লাস্টে কি হবে? H2S। মানে মলিকুলার ওয়েট যদি বেড়ে যায়, স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যাবে,
কিন্তু তুমি বলবে স্যার এটা তো মলিকুলার সবচেয়ে কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, ডিউ টু হাইড্রোজেন বন্ধনের জন্য এর পূর্ণাঙ্ক সবচেয়ে বেশি হয়ে যায়। আচ্ছা, আম্লিকতার ক্রম কি? মানে যেটাই বিজারণ ক্ষমতার ক্রম সেটাই কিন্তু আমার আম্লিকতার ক্রম। মানে সহজে এটাকে ব্রেকেজ করে যায়, মানে বন্ধন ধরে যদি বেড়ে যায় সহজে কিন্তু এটা রিলিজ হবে, তাহলে আম্লিকতা অটোমেটিক কি বেড়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি আম্লিকতা কোনটা দেখাবে? সবচেয়ে বেশি আম্লিকতা হবে আমার কোনটা? সবচেয়ে হবে H2TE। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে? নেক্সট এটা বলেছে যে মিশ্র অ্যাসিড কি? আচ্ছা, মিশ্র অ্যাসিড বলতে কি বলতো? মিশ্র অ্যাসিড বলতে আমরা তাকেই বলছি মানে যে সমস্ত কি বলবো বলতো, মানে বইতে আছে সরল দুটো ধাতব অক্সাইডের সমন্বয়ে গঠিত যে ধাতব অক্সাইড তাকে বলো মিশ্র অক্সাইড। যেমন কি সাপোজ আমি বললাম, ধরো একটা বললাম কি Fe2O3, তার সঙ্গে কি দিলাম FeO। ঠিক আছে, তাহলে এটা একটা ধাতব অক্সাইড, এটা একটা ধাতব অক্সাইড। এটা কি? এটা হচ্ছে ফেরিক অক্সাইড, এটা কি ফেরাস অক্সাইড। এটা কি বললাম? ফেরিক অক্সাইড। এটা হচ্ছে ফেরিক অক্সাইড, এটা কি ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড, এটা কি ফেরিক অক্সাইড। এবার দেখো এই দুটোকে যদি মিশ্রণ করে দিই, এখান থেকে একটা কমপ্লেক্স পাবো, সেটা কি Fe3O4। এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। একেই বলবে কি মিশ্র অ্যাসিড। মানে দেখো এই দুটো সরল ধাতুর মানে অক্সাইডের মিশ্রণে কি তৈরি হয়েছে বলতো? একটা মানে একটা মিশ্র অ্যাসিড। একেই কি বলবো? একেই বলবো মিশ্র অ্যাসিড। বইতে ভালোভাবে উদাহরণ আছে, ভালোভাবে দেখবে। ঠিক আছে, মানে বারবার বলছি, দুটো সরল ধাতব অক্সাইডের সমন্বয়ে গঠিত যে ধাতব অক্সাইড তাকেই বলবো কি মিশ্র অ্যাসিড বা মিশ্র অ্যাসিড বা মিক্সড অ্যাসিড। ঠিক আছে, এবার আম্লিকতা ক্রমে বারবার বলেছি, এগুলো কিছু নেই। দেখো কেন্দ্র পরমাণু কি? নাইট্রোজেন, 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 নাইট্রোজেন। তখন কি দেখবো? জারণ স্তর দেখবো। তাহলে এখানে জারণ স্তর কত হবে বলো তো? +1। এখানে কত হবে? +2। যেহেতু না অক্সিজেন তো -2, অক্সিজেন যেহেতু -2, অক্সিজেন যেহেতু -2 +2 হতে পারতো। এখানে কত হবে? +3। এখানে কত হবে? +4। এখানে কত হবে? +4। এই কোশ্চেনটা রিপিটেশন হয়ে গেল দেখবে। আচ্ছা, তোমরা যদি না বুঝতে পারো জারণ স্তর এখানে কিভাবে পাওয়া যাচ্ছে, দেখো দুটো নাইট্রোজেন কত হবে? 2x। জানি না, নাইট্রোজেন জানি না, তাহলে হবে 2x। একটা নাইট্রোজেন যদি x হয়, দুটো নাইট্রোজেন কত হবে? 2x। তাহলে অক্সিজেন কত করে হয়? 5টা অক্সিজেন আছে, কত করে? -2 করে। উপর দিয়ে প্লাস মানে কিছু নেই, তাহলে 0। তাহলে x মান কত হবে? x মান দেবো এটা -10, সেক্ষেত্রে গেলে +10/2 মানে কত? 5 চলে এসেছে, তাই না? সবগুলোই করবে। তাহলে জারণ স্তর যদি বেড়ে যায় তাহলে তাদের কি হয় বলো? তাদের আম্লিকতাটা বেড়ে যায়। আচ্ছা, এখানে অর্ডারটা উল্টে গেছে, বুঝলে? অর্ডারটা ঠিক করে নাও, এখানে অর্ডারটা ঠিক করে নাও। এখানে অর্ডারটা হবে গিয়ে আম্লিকতা বলেছে তো, তাহলে আম্লিকতার ক্রমটা কি হবে? এটা হবে। ঠিক আছে, আম্লিকতার ক্রম হবে এটা। ক্লিয়ার না এরকম? আম্লিকতার ক্রম হবে এটা। যেহেতু এখানে বেশি পরিমাণ জারণ স্তর দেখাবে তাহলে তার আম্লিকতা হবে সবচেয়ে বেশি, তাই তো? যদি ক্ষারিকতা বলো তাহলে কিন্তু এটা আগে যেটা ছিল সেটা কিন্তু হতো, কিন্তু যদি আম্লিকতা বলছি তাহলে কিন্তু এই অর্ডারটা হবে। বারবার বলেছি অক্সিজেন স্টেট যদি বেড়ে যায়, অক্সিজেন স্টেট যদি বেড়ে যায় বা জারণ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অ্যাসিডিটি কিন্তু কি হবে? অ্যাসিডিটি কি হবে? অ্যাসিডিটি অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। ক্লিয়ার দেখো? আচ্ছা, এখানে দেখো, এখানেও সেম। কি বলেছে? এখানে দেখো Mn+2, তাই তো? এখানে কি হবে? Mn কত দেখাবে? আচ্ছা দেখেন এখানে কত? এখানে হচ্ছে আমার 3x, মানে 3টা ম্যাঙ্গানিজ। এখানে কত বলতো? -8 ডাইরেক্ট করছি, =0। তাহলে x সমান কত হবে? 8/3। আচ্ছা, এখানে হবে 8/3, তাই তো? +8/3। এখানে কত হবে? 2x কত? 6। তাহলে x সমান হবে +3, তাই তো? আচ্ছা, এখানে কত হবে? x সমান কত হবে? +4। এখানে x সমান কত হবে? +7, তাই তো? দেখো জারণ স্তর বাড়ছে মানে কি হবে? আম্লিকতা অটোমেটিক বেড়ে যাবে, তাই তো? এটা একটু ঠিক করে নেবে, এটা ভুল করা হয়েছিল, ঠিক করে নেবে। তাই আমি এটা ঠিক করে নিয়েছি, মানে এটা সবচেয়ে বেশি কি হবে? N2O5 আর ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা তো নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, দেখো তারপর নেক্সট কি বলেছে? টেলিং অফ মার্কার। এটা মারাত্মক কোশ্চেন, মারাত্মক 5 স্টার রেটেড কোশ্চেন। এটাকে বিভিন্ন উপায়ে দিতে পারে যে ওজনকে কিভাবে শনাক্তকরণ করব, মানে কোন একটা মাধ্যমে ওজন আছে কিভাবে শনাক্তকরণ করব। ঠিক আছে, অথবা কি বলতে পারে? কথা বলতে পারে ট্রেলিং অফ মার্কারি। কি মারাত্মক কোশ্চেন? কি বলতে দেখো, যদি আমি মার্কারি নিয়ে নিই, তরকারি না মার্কারি, ঠিক আছে, মানে Hg, এবার তাকে যদি আমি ওজোন গ্যাসকে যদি চালনা করিয়ে দিই তখন এখান থেকে কি পাবো? মারকিউরাস অক্সাইড Hg2O পাবো। ঠিক আছে, এবং সঙ্গে অক্সিজেন অণু সে কিন্তু উড়ে যাবে, যেহেতু হচ্ছে হনুমান, তাই তো? আচ্ছা, এখানে ব্যালেন্সিং এখানে দুটো। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে মারকিউরাস অক্সাইড। এটা কি বললাম? মারকিউরাস অক্সাইড। মারকিউরাস অক্সাইড, এটা লিখবে আর মারকিউরাস অক্সাইড। এবার ব্যাপারটা কি দেখো, যেহেতু আমার ধাতু, এটা যেহেতু আমার ধাতু বা মেটাল একটা কি থাকে? গ্লসিনেস থাকে বা একটা শাইনি বা চকচক করে। ঠিক আছে, এবার দেখবে পারদকে যখন, যদি আমি থার্মোমিটার কথা বলি, থার্মোমিটার ভেতরে কি থাকে বলতো? পারদ। এবং পারদটা দেখবে গড়িয়ে যায় না, ধরো টেম্পারেচার বেশি দিলে, উষ্ণতা বেশি হলে কি বলতো? সেটা কিন্তু এক্সপ্যান্ড করে যায়, মানে সেটা কিন্তু গতিশীলতা থাকে। যদি এখানে ওজন যদি দিয়ে দাও
তখন কিন্তু ওই পারদের কি হবে বলো তো, পারদের গতিশীলতা বা মোলারিটি কমে যাবে এবং সঙ্গে তার শাইনিনেস বা চকচক ভাবটাও কমে যাবে। আর এই যে পুরো ঘটনা তাকে বলবো ট্রেলিং অফ মার্কারি। আচ্ছা, এটা ট্রেলিং অফ মার্কারি বলে দিলাম। আচ্ছা, এটা কি বলে, মার্কিউরিক অক্সাইডের সংস্পর্শে যদি ওজনকে নেওয়া আসে তখন কি হবে, এটা পুরোপুরি একই ঘটনা। আচ্ছা, ওজন গ্যাসে কিভাবে শনাক্তকরণ করবে, যদি কোনো একটা মিডিয়ামে তার ওজন আছে বা তাকে যদি আমি কি পারদ দিয়ে দিই তখন কি হবে, মার্কিউরাস অক্সাইড উৎপন্ন হবে, যেটা কিন্তু ওই যে পারদ আগের যে চকচকনেস বলে দিই, যাই হোক চকচকে যদি থাকতো বা সেই যে গড়িয়ে পড়া যে প্রবণতা সেটা কিন্তু এখন কমে যাবে যদি ওজন যদি প্রেজেন্ট থাকে। যদি না থাকে তাহলে এই সমস্ত ঘটনা দেখাবেন না, এটা গুছিয়ে রেখে দেবে। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা এটা একটা মারাত্মক কোশ্চেন। কি বলেছে দেখো, ধরো কোনো একটা হ্যালাইড নিয়েছো, ঠিক আছে, মানে ধরো Kl2 মানে Cl2 বা Br2 বা আয়োডিন, তার সঙ্গে জল দিয়েছো বা SO2। আচ্ছা, এবার কোশ্চেনটা কি হয় দেখো, বলে বর্ণহীন ক্লোরিন জলের সঙ্গে যদি আমি SO2 গ্যাস যদি চালনা করি তাহলে কি উৎপন্ন হবে, ভালো করে বুঝবে। তাহলে ভালো করে বুঝবে, এখানে SO2 না SO2 এই যে ধরো আমি এখানে কি বললাম, ধরো Kl2 বাবুকে নিয়েছি, Kl2 তাই তো, তাহলে Kl2 প্লাস কি হবে, Kl2 প্লাস SO2 এবং সঙ্গে কি দিয়েছি আমি, জল দিয়েছি মানে H2O। তখন কি করবে, এই SO2 না একে কি করবে, একে বিজারিত করে অ্যাসিড উৎপন্ন করবে, অ্যাসিড বলতে HCl উৎপন্ন করে দেবে এবং সঙ্গে নিজে জারিত হয়ে কি হবে, নিজে জারিত হয়ে একটা অ্যাসিড উৎপন্ন হবে, সেটা কি H2SO4। এটা দেখো বোঝা গেল না। যদি এখানে ব্রোমিন নিতাম তাহলে কি হতো, বি মানে HBr, ঠিক আছে, এখন H2SO4 তৈরি হতো। যদি আমি এখানে আয়োডিন নিতাম তাহলে এখানে HI হতো, মানে এখানে যেন লিখেছি বলতো, এটা HCl হতে পারে, এটা HBr হতে পারে, ইভেন HIও হতে পারে, ঠিক আছে। ক্লিয়ার দেখো, বোঝা গেল না, এটা সাথে গুছিয়ে লিখবে, পরীক্ষা কিন্তু কোশ্চেন দেয় যে এটা বেশি ইম্পর্টেন্ট। মানে যে লাল ব্রোমিন জলের উপর যদি আমি SO2 গ্যাসে চালনা করি তাহলে কি হবে, তখন SO2 গ্যাসটা মানে এই যে ক্লোরিনকে বিজারিত করে কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে এবং নিজে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। এই যে জাস্ট কথা লিখে দিতে হবে। আচ্ছা, এটা একটা দারুণ একটা কোশ্চেন। কি বলবে যে K2Cr2O7 তার সঙ্গে যদি SO2 গ্যাসকে চালনা করে তাহলে কি করবে, ব্যাস এটা পুরো মুখস্থ করবে। এটার রং কি ছিল, কমলা বা অরেঞ্জ, সেখান থেকে যদি বিক্রিয়া দিয়ে ঘটে দিই মানে SO2 যদি দিয়ে দিই, ব্যালেন্সগুলো আমি করে দিয়েছি, তখন কি হবে, এটা সবুজ বা যার কালার হয়ে যাবে গ্রিন। আগে ছিল কমলা বা অরেঞ্জ, এখন হয়ে যাবে গ্রিন। সব মানে সব পার্টি চলে আসে, দেখেছো, অরেঞ্জ থেকে একদম সবুজ, ঠিক আছে। আর যে এটা না বুঝতে পারে সে একটা অবুঝ। তাই দেখো নেক্সট কি বলেছে, এই যে তোমার যে অ্যাসিডগুলো নিয়েছি না, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, মানে আমি বারবার বলেছি যদি জারণ স্তর যদি কম থাকে তখন তাকে বলবো আস, আর যদি বেশি থাকে তাকে বলবো ইক। দেখো এখানে জারণ স্তর নিচে কম আছে, এখানে কি বলবো, সালফিউরিক অ্যাসিড মানে H2SO3 সালফিউরিক অ্যাসিড। আর H2SO4 এটা কি জানি আমরা, সালফিউরিক অ্যাসিড। আর যদি আরেকটা অক্সিজেন যদি বের করে মানে যদি বাড়িয়ে দিই তখন কি হবে, এগুলো ক্যারোস অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মার্শাল অ্যাসিড দেখবে H2H2O, এগুলো স্ট্রাকচার সব দেখে রাখবে। আর ভলিউমটা কি, ভলিউমটা হচ্ছে H2H2O7, এটা ভালোভাবে দেখে রাখবে। কি বলবে, যদি বলে দেয় সালফিউরিক অ্যাসিডে যদি আমি কি চালনা করি, SO3 যদি চালনা করে দিই তাহলে কি পাবো, H2 ছিল H2 মানে এখানে একটা সালফার এখানে একটা সালফার, এটা কি পাবো O7, মানে কি হবে বলো তো, অলিয়াম পেয়ে যাবো, অলিয়াম H2O7 অলিয়াম। এটা ভালোভাবে খেয়াল রাখবে, মারাত্মক একটা হলো কোশ্চেন। তারপর কি বলেছে, Cl এর তড়িদাশক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি কেন, বা এটা এইভাবে বলতে পারে। আচ্ছা, তড়িদাশক্তি বা যাকে বলছে ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা ইলেকট্রন অ্যাফিনিটি সেটা হচ্ছে কি ইলেকট্রন গেইন এনথালপি, ঠিক আছে। এটা কি বলে, আচ্ছা দেখো এটা কি বলেছে, এটা ইলেকট্রন, এটা গেইন, এটা কি এনথালপি না, H মানে ডেল H, মানে ইলেকট্রন অ্যাফিনিটি যা হয় ইলেকট্রন গেইন এনথালপি সেম হয়, দ্যাট মানে ম্যাগনিটিউডটা কিন্তু বিপরীত হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি সাইনটা অপোজিট হয়ে যায় আর কি। যদি এটা হয় 5 এটা হবে -5, যাই হোক সেটা নিয়ে কথা না। একে বাংলায় বলছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। ইলেকট্রন গ্রহণ মানে গেইন বলতে কি গ্রহণ, আর এনথালপি বলতে এনথালপি। এবার দেখো ভালো করে বুঝবে, ফ্লোরিন। এবার ক্লোরিনের মধ্যে একটা ব্যাপার আছে, ক্লোরিন। দেখো ক্লোরিনের ব্যাপারটা কি, ক্লোরিনে কি আছে বলতো, ক্লোরিনে কিন্তু ভ্যাকেন্ট ডি নাই, মানে ফাঁকা ডি কিন্তু নেই, এর নেই, এর কিন্তু ফাঁকা ডি আছে। ইলেকট্রন ম্যাচ করো 1s2 2s2 2p6, আর যেহেতু 17 না হিসাব করো 3s2 3p5 3 তো হিসাব করে নাও, 4 4 10, ঠিক আছে, 3d 0। এখানে কি হবে, এখানে লাস্টে লিখছি এখানে 1s2 2s2 2p5 2d কি হবে, 2d এখানে থাকবে না তো, তাই না। এবার দেখো
যেহেতু ক্লোরিনে ফাঁকা ডি আছে, সে কিন্তু এখানে ইলেকট্রন নিতে পারে। আর ইলেকট্রন ভালো করে বুঝবে, ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে বিশাল পার্থক্য আছে। ইলেকট্রন নেগেটিভিটি বলতে কি বলতো, জাস্ট অ্যাট্রাকশন, মানে জাস্ট আকর্ষণ করবে ইলেকট্রনকে। আর অ্যাফিনিটি বলতে কি বলতো, অ্যাট্রাকশন প্লাস এক্সেপ্টেশন। বুঝতে পারলেন না, পারলে না? মানে এটা কিন্তু মারাত্মক। এই জন্য এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, এখানে কিন্তু পার্সিয়ালি নেগেটিভ পার্সিয়ালি পজিটিভ। মানে এখানে কি হবে, অ্যাট্রাকশন বা আকর্ষণ প্লাস কি বলতো, প্লাস হচ্ছে এক্সেপ্টেশন, মানে নিয়েও নিবে। আর এখানে কি, এখানে অলওয়েজ শুধুমাত্র কি অ্যাট্রাকশন, শুধুমাত্র অ্যাট্রাকশনটাই হবে, আর এক্সেপ্টেশনটা হইবে না। ধরো তুমি মেলায় গেছো, ধরো তোমার কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেছে, সাপোজ যদি পছন্দ যদি হয়ে যায়, মানে যদি ভালো লাগে, তখন কি বলবি, তাকে বলবি অ্যাট্রাকশন। আর যদি সেটাকে যদি তুমি বাড়িতে নিয়ে চলে আসো, তখন তাকে কি বলবো, অ্যাট্রাকশন প্লাস এক্সেপ্টেশন, তখন তাকে বলবো ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ আসক্তি। ক্লিয়ার? এবার দেখো, এর তো ফাঁকা ডি নেই, তাহলে এখানে ইলেকট্রন নিয়ে এসে কোথায় রাখবে, রাখা তো জায়গা নেই। সেখানে কিন্তু এখানে ইলেকট্রন আসক্তিটা বেশি হবে না, কার, ক্লোরিনের। কিন্তু ক্লোরিন যেহেতু ফাঁকা ডি আছে, সেখানে ইলেকট্রন নিয়ে নিবে। ইভেন সেখানে কি হবে, সেখানে কিন্তু এর কিন্তু এই কারণে তড়িৎ আসক্তির ভ্যালুটা কিন্তু বেশি, বা ইলেকট্রন নেগেটিভিটিটা, সরি, ইলেকট্রন আসক্তির ভ্যালুটা কিন্তু বেশি। ক্লিয়ারটা দেখো। বা তুমি বলতে পারো এইভাবে বলা যায়, এটা ফ্লোরিন, এর বাইরে কটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, এখানে দুটো কেতে, আর এলে কটা, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখানেও আছে, ভালো করে বুঝবি, এখানেও আছে, এখানে 7টা, 1 2 3 4 5 6 7। এবার এখানে যদি একটা ইলেকট্রন যদি চলে আসে না, তাহলে কি হবে বলতো, এখানে ক্ষুদ্র পরিসরের মধ্যে এখানে ইলেকট্রনের ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব বেশি। এখানে নতুন করে যদি একটা ইলেকট্রন যদি চলে আসে, তখন ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। মানে এরা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে ছিল, এখানে যদি চলে আসে ইলেকট্রন, তাহলে এদের মধ্যে কি রিপালশন বাড়বে, এর সঙ্গে এর রিপালশন বেড়ে যাবে, মানে বিকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু এটা যদি বাউন্ডারি যেহেতু অনেক বেশি, এখানে যদি চলে আসে একটা ইলেকট্রন, তাহলে এখানে কিন্তু একটা মানে অতটা রিপালশন সৃষ্টি হবে না। তার মানে এখানে কিন্তু ইজিলি ইলেকট্রনটা টেক পার্ট করতে পারবে, চলে আসতে পারবে। যেহেতু এটার তুলনায় এখানে কিন্তু চার্জ ডেনসিটি আগে থেকে কম ছিল, সেটা নতুন করে একটা ইলেকট্রন এখানে এন্টার করতে পারবে। এই জন্য তড়িৎ আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তারপর ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাহলে কি বলবো, ইলেকট্রন গ্রহণ এনথালপি গুছিয়ে লিখে দিবে। চলো নেক্সট কি বলেছে, বন্ধন বিয়োজনের এনথালপি। আচ্ছা কিছু নেই, যাও। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, বন্ড ডিসিশন আছে, মানে বন্ড লেন্থ যত ছোট হবে, তার ফ্লোরিন এরকম আছে, ফ্লোরিন কি হবে, মানে Cl2 এরকম। আচ্ছা Br2 কি হবে, তার থেকে বন্ডটা একটু বেশি বড় হয়ে যাবে, আর আয়রনটা কি হবে, তার থেকে আরো বেশি বড় হয়ে যাবে। তাহলে সবচাইতে মানে এই বন্ডটাকে ভাঙার জন্য বেশি পরিমাণে এনার্জি দরকার ছিল, কিন্তু দেখেছো এই কিন্তু 3 নম্বর চলে আসছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি দেখো, এখানে না, এখানে কতগুলো এলপি আছে বলতো, 3টা করে এলপি বা 6টা ইলেকট্রন। এবার ব্যাপারটা দেখো, এখানে বন্ড লেন্থ কিন্তু খুব ছোট, আর তাছাড়া দেখো এলপিদের মধ্যে কি বলতো, একটা বিকর্ষণ সৃষ্টি হবে। তার জন্য এই বন্ডটা কিন্তু ইজিলি পারমিট করতে পারবে না। ঠিক আছে, মানে এই বন্ডটা কিন্তু ইজিলি উইক হয়ে যাবে। সেজন্য কি হবে, এটা কিন্তু 1 নম্বর থেকে কত নম্বর চলে যাবে, 3 নম্বর চলে আসবে। এবার এখানে বলবে যে এখানে কেন হচ্ছে, দেখো এখানে কিন্তু ডিসটেন্সটা মোটামুটি কি বলতো, এর থেকে একটু বেশি। এবার এলপি পার্সেন্টটা কি হচ্ছে বলতো, একটু এর তুলনায় একটু কম হয়ে যাচ্ছে, এবং একটা ইকুইলিব্রিয়ামে কিন্তু চলে যাচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে, এখানকার বন্ডটা হাইলি স্টেবল হয়ে যাচ্ছে। তারপরে কম স্টেবল হচ্ছে Br2, তারপরে নেক্সট হচ্ছে এই যে এটা কি বলবি, মানে এই জন্য কি বলছে, এটা ফালতু। ঠিক আছে, এটা হচ্ছে কেল2 হচ্ছে ফার্স্ট, আর ফালতু বাবু হবে 3 নম্বর, আর ববিন বাবু হচ্ছে 2 নম্বর, আর আয়রন বাবু হচ্ছে একদম লাস্ট। ক্লিয়ার? এটুকু বোঝা গেল না? বইতে আছে, এগুলো ভালোভাবে ক্লিয়ারলি মুখস্থ করিবে। যাই হোক, আম্লিকতা। আচ্ছা আম্লিকতা বলতে কি, আমি বারবার বলছি, দেখো সাপোজ এখানে হাইড্রোজেন আছে, এখানে কি আছে, ফ্লোরিন আছে। এই যে এখানে হাইড্রোজেন আছে, এখানে কি আছে, ক্লোরিন আছে। এখানে হাইড্রোজেন আছে, এখানে কি আছে বলতো, ব্রোমিন আছে। দেখো বন্ধন ধরে কি আছে, পরপর কি আছে, বাড়ছে না। এখানে হাইড্রোজেন, এখানে কি বলতো ফ্লোরিন, এখানে কি ক্লোরিন, এখানে কি ব্রোমিন। আর আয়রন হলে কি আরো বেড়ে যাবে, আরো যদি বেড়ে যায় তাহলে বন্ধন ধরে কি আরো বেড়ে যাবে। তাহলে এই বন্ধনটা কি ইজিলি ব্রেকেজ করে যাবে না। বন্ধন দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তাহলে তাদের মধ্যে বন্ডিং কানেক্টিভিটি উইক হবে, আর সহজে ভেঙে যাবে। আর সহজে ভেঙে যায়, তাহলে এই কিন্তু সহজে মানে এইচআই থেকে কিন্তু সহজে কি পেয়ে যাবো, H+। তাহলে কিন্তু আম্লিকতাটা কি হবে, বেড়ে যাবে, যেটা অলরেডি বলেছে, গুছিয়ে লিখতে পারবে। মানে এদের কিন্তু বন্ধন দৈর্ঘ্য খুব দুর্বল, বা এদের বন্ধন দৈর্ঘ্য খুব বেশি। ফলস্বরূপ কি হয়, এখান থেকে H+ সহজে বেরিয়ে আসতে পারে, কিন্তু এই জিপের মধ্যে বেরিয়ে আসতে পারে না। বা উল্টো ভাবে বলতে পারবে, দেখো এখানে বন্ডটা কি বলতো তোমার স্ট্রং, তাহলে এর তাপীয় স্থায়িত্ব হবে খুব বেশি, বা থার্মাল স্টেবিলিটি হবে খুব বেশি, যেহেতু বন্ধনটা সহজে ব্রেকেজ করবে না। আর তাছাড়া দেখো এখানে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে তড়িৎনাত্মকতা খুব বেশি। ক্লোরিন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎনাত্মকতা তার তুলনায় একটু কম। ফলস্বরূপ কি হচ্ছে, এটা হবে আয়নিক ক্যারেক্টার। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি বেড়ে যায়, তাহলে তার আয়নীয় ক্যারেক্টার বা আয়নীয় চরিত্র কিন্তু বেড়ে যাবে। বিজারণ ক্ষমতা আমি অলরেডি বলেছি, নতুন করে বলছি না। দেখো এখানে কি এই জায়গাতে সহজে কি হাইড্রোজেনটা সহজে রিলিজ হতে পারবে, না সহজে হাইড্রোজেন দিতে পারবে, তার জন্য এখানে কি বিজারণ ক্ষমতা সহজে বেড়ে যাবে। অলরেডি বলেছি, মানে যা
হাইড্রোজেন ছাড়ার প্রবণতা যত বেশি হবে তার বিয়োজন ক্ষমতা তত বেশি হবে। এটা হচ্ছে সুপার হ্যালোজেন। কেন বলছি? প্রথম পয়েন্ট কি না, ফ্লোরিনকে সুপার হ্যালোজেন কেন বলবো? প্রথম কথা হচ্ছে দেখো ভালো করে বুঝবে, ফ্লোরিন হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট অ্যাটম মানে হ্যালোজেনের, এবং এর তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, তাই না? এবং এটা টু মাচ রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আরো পয়েন্ট বলা যায়, তোমরা 2-3টা পয়েন্ট লিখে দিলেই হবে। ক্লিয়ারিটি গো? বোঝা গেল না? বোঝা গেল না? আচ্ছা চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে এইসব। এটা কিন্তু 2000 তোমরা হচ্ছে 2025-এ এইচএস দিবে, এটা 2024-এ কিন্তু চলে এসেছে। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু এরকম ছিল, মানে এরকম ছিল। ঠিক আছে, এরকম ছিল যে SO2 বিরঞ্জন ধর্ম স্থায়ী নয়, কিন্তু Cl2 বিরঞ্জন ধর্ম স্থায়ী কেন? ঠিক আছে, অর্থাৎ কোশ্চেনটাকে এবার ঘুরিয়ে দিতে পারে। কি দিতে পারে? আর্দ্র ক্লোরিনের বিরঞ্জন ধর্ম থাকে কিন্তু শুষ্ক ক্লোরিনের থাকে না। ভালো করে বুঝবে, ক্লোরিন, আচ্ছা ক্লোরিন বা Cl2 বা কিছু জল দিয়ে দিই না, জল, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে যেটা আমরা পাবো কি পাবো বলো তো? 2HCl, তাই তো, সঙ্গে আমরা জায়মান অক্সিজেন পাবো। এটা কি? এটা হচ্ছে জায়মান, এটা হনুমান লিখবে না, এটা হচ্ছে কি জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন। ঠিক আছে, জায়মান অক্সিজেন। এবার ধরো কোনো কালার কমপ্লেক্সকে তুমি দিলে, ঠিক আছে, তাতে জায়মান অক্সিজেন যদি চলে আসে তখন এটা কি করে দেবে? কালারলেস করে দেবে, মানে বিরঞ্জন করে দেবে, কালারলেস। ঠিক আছে, বোঝা গেল না? বোঝা গেল না? এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে ক্লোরিনের যে বিরঞ্জন ধর্মটা না, সেটা কি জন্য হচ্ছে বলতো? জারণের জন্য হচ্ছে, এটা পুরোপুরি জারণ হচ্ছে, এখানে জারণ হচ্ছে, জারণের জন্য কি হচ্ছে এখানে পুরোপুরি মানে কালারলেসটা হচ্ছে আর কি, মানে ক্লোরিনের বিরঞ্জন ধর্মটা ডিপেন্ডিং আপন দ্য অক্সিডেশন বা যাকে বলছে জারণের জন্য হচ্ছে। কিন্তু SO2 যে বিরঞ্জন ধর্ম না, ওটা কিন্তু জারণের জন্য হয় না, ওটা বিজারণের জন্য হয়। ঠিক আছে, এই জন্য কি হয় বলতো, এটা হচ্ছে কি অস্থায়ী, মানে SO2 যে বিরঞ্জন ধর্ম অস্থায়ী বা স্থায়ী নয়, Cl2 যে বিরঞ্জন ধর্ম সেটা কিন্তু স্থায়ী হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এটা কোশ্চেন ঘুরিয়ে দেয়, ক্লোরিনের বিরঞ্জন ধর্ম মানে বিরঞ্জন ধর্ম বা কালারলেস যে প্রপার্টিসটা, সেটা কিন্তু মানে আর্দ্র মাধ্যমে, মানে জল যদি দাও তাহলে কি হবে? জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। আর জল যদি না দাও, মানে শুষ্ক যদি মাধ্যম যদি করে দাও, জায়মান অক্সিজেন উৎপন্ন হবে না। এই জায়মান অক্সিজেন কিন্তু কালারফুল কমপ্লেক্সকে যদি উৎপন্ন যদি না হয়, তাহলে কালারফুল কমপ্লেক্সকে কিন্তু কালারলেস করতে পারবেন না। জল থাকার ফলে কিন্তু জায়মান অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আর এই জায়মান অক্সিজেন কিন্তু কোনো একটা রঙিন পদার্থকে সেটা কিন্তু মানে বিরঞ্জন করে দিচ্ছে। ব্যাস, এটি গুছিয়ে লিখবে। চলো নেক্সট কি বলেছে। আচ্ছা, এটা একটা দারুণ একটা কোশ্চেন, আমি তো অলরেডি বলেছি তোমাদেরকে। দেখো ব্যাপারটা কি হচ্ছে, এদের কি বলেছে? আম্লিকতার ক্রম। আচ্ছা, আম্লিকতার ক্রম, এক সেকেন্ড, এগুলো দেখো, এগুলো আম্লিকতার ক্রম অলরেডি বলে দিয়েছে। এটা কি হাইপোক্লোরাস, তাই তো? আচ্ছা, এই অর্ডারটা গন্ডগোল আছে। গন্ডগোল বলতে এটা না, এটা উল্টো হবে আর কি, উল্টো। দাঁড়ান এক সেকেন্ড, এটা উল্টো হবে। এটা কিন্তু আম্লিকতার ক্রম এরকম হবে। কারণ কি দেখো, কেন্দ্রীয় পরমাণু কি সবই সেম, Cl Cl Cl, তাই তো? এবার দেখো, যদি জারণ স্তর যদি বেড়ে যায়, বারবার বলেছি, যদি জারণ স্তর যদি বেড়ে যায়, অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায়, তাহলে অ্যাসিডিটি কি হবে? অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। কারণ অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায়, জারণ সংখ্যা বাড়বে, জারণ সংখ্যা বাড়লে তার কি হবে? ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারবে, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো, যদি আমি এখানে যদি দেখি, এখানে কি হাইড্রোজেন হচ্ছে +1, অক্সাইড কত? -2, তাহলে এটা কত হতে বাধ্য? +1 হতে বাধ্য। ভালো করে বুঝবি, +1 +1 +2, এটাকে -2 মানে ওরা 0, এটা নিউট্রাল ছিল। এখানে কি হবে? হাইড্রোজেন হচ্ছে +1, দুটো অক্সিজেন মিলে কত হবে? -2, মানে একটা অক্সিজেন যদি -2 হয়, দুটো অক্সিজেন মিলে কি হবে? -4, তাহলে এটা কি হবে? এটা +1, এটা -4, তাহলে এখানে কত দিতে হবে? তাহলে নিউট্রাল হবে, এখানে দিতে 3, তাই তো? আচ্ছা, এখানে কত? -6, এখানে কত? +1, তাহলে এখানে কত দিতে বাধ্য? +5 দিতে বাধ্য। তাহলে এখানে কত হবে? এটা যে +1, এটা কত? -8, এখানে কত দিতেই হবে? এখানে যে +7, তাই না? এবার দেখো ভালো করে বোঝো, জাস্ট এই Cl3 মানে এই ClO3 মানে হবে কি? ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক। ঠিক আছে, তার থেকে জারণ স্তর যদি বেশি হয়ে যায়, পারক্লোরিক অ্যাসিড বলবো। আর এই যে ক্লোরিক অ্যাসিডটা যদি কম হয়, এখানে +5 ছিল, +3, তাহলে কি বলেছিলাম? ইক ছিল, সেটা আস করে দাও, তার থেকে আরো কম হলে কি হবে? হাইপো। এর মধ্যে হাইপোক্লোরাস অ্যাসিড, এটাকে ক্লোরাস অ্যাসিড, এটাকে ক্লোরিক অ্যাসিড, এটা কি পারক্লোরিক অ্যাসিড। মনে রাখবি, জারণ স্তর যদি বেড়ে যায় তখন তাকে ইক বলবো, তার থেকেও যদি বেশি বেড়ে যায় তাকে বলবো পার। ঠিক আছে, পারক্লোরিক অ্যাসিড। আর ইকের থেকে যদি কম থাকে আস, আর আসের থেকে যদি কম থাকে তখন কি? হাইপো। ঠিক আছে, ক্লিয়ার রাখবো। এই স্ট্রাকচারগুলো ভালোভাবে দেখবে। ইভেন তুমি এটাকে কনজুগেট বেস দিয়েও বলতে পারো। কনজুগেট বেস বলতে কি, মানে এখানে এটা কিন্তু এই জায়গায় ঘুরে যাবে, মানে এখান থেকে কি পাবো? H+, তাই তো? এর কনজুগেট বেসটা সবচেয়ে বেশি স্টেবল হয়ে যাবে। কারণ কি? কারণটা দেখো ভালো করে, রেজোনেটিং স্ট্রাকচার, মানে এখানে O- ছিল তো, এই O- এখানে পড়বে, এখানে ঘুরবে, আবার এখানে ঘুরবে, মানে পরপর এখানে কিন্তু রেজোনেন্স বেশি হবে এখানকার তুলনায়। আর রেজোনেটিং স্ট্রাকচার যদি বেড়ে যায়, কোন একটা কম্পাউন্ড স্টেবিলিটি বেড়ে যাবে,
তাহলে এখানে কনজুগেট বেস না, মানে অনুবন্ধী খারাপটা সবচেয়ে বেশি কার হবে, স্টেবল হবে এটা লাস্টেরটা। তাহলে এখানে সহজে কিন্তু এইচ প্লাসটা বেরিয়ে যাবে, মানে এটা যদি স্টেবল হয়ে যায় তাহলে সে কি এই ফর্মে কেন থাকবে, সেই ফর্মে কেন থাকবে, সে তো সহজে এইচ প্লাসটাকে ছেড়ে দিবে, তাই না? এটাই তো বলেছে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, এটা তো সেম অলরেডি আমি বললাম। এটা কি দেখো, যখন আমাদের কি থাকে বলো তো, এটাও +1 এটাও +1 এটাও +1, ঠিক আছে? তখন কি হবে দেখো, ভালো করে বুঝবে এখানে ব্যাপারটা কি, যখন আমাদের কেন্দ্রীয় পরমাণু ভিন্ন ভিন্ন থাকবে, দেখো এটা তো সেম এটা তো সেম এটাও সেম, তখন কি বলে যাবে, ইলেকট্রন নেগেটিভিটি যত বেড়ে যাবে তাদের কি হবে, তাদের আম্লিকতা বা অ্যাসিডিটি কি হবে, অ্যাসিডিটি তত কি বেড়ে যাবে। তাহলে ইলেকট্রন নেগেটিভ কার বেশি, ক্লোরিন গ্রেটার দেন কি হবে, ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। এই জন্য কি হচ্ছে, এই অর্ডারটা হচ্ছে, ঠিক আছে? বা তুমি এটাকে এভাবে বলতে পারো, দেখো আমি কথা বলতে কি, যে কম্পাউন্ড যত সহজে কি করে এইচ প্লাস দান করতে পারে, তাই তো? এখানে দেখো ভেঙে দাও, ব্রোমিন এখানে কি এইচ ও আই। আচ্ছা দেখো এর তুলনায় সব বেশি, মানে এই বেশি পরিমাণ ইলেকট্রন টানবে, তাহলে এটা কি বেশি পোলার হয়ে যাবে, তাহলে এই হাইড্রোজেনটা হনুমানটা সহজে উড়ে যাবে। এখানে কম পরিমাণ টানবে, তাহলে সেখানে সহজে বেরোতে পারবে না, এখানে টানবেই না, তাহলে সহজে বেরোতেই পারবে না। ক্লিয়ার দেখো? এবার এই ধরনের কোশ্চেনগুলো না মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক। বলছে ClF3 কি বললো, ClF3 এদের কিন্তু কি বলেছে, অস্তিত্ব আছে, কিন্তু FCl3 অস্তিত্ব নেই, কিছু নেই। দেখো ভালো করে বুঝো, ClF3 তো দেখো, মানে মনে রাখবে এটা কেন্দ্রীয় পরমাণু, এটা কি লিগ্যান্ড, এটা কেন্দ্রীয় পরমাণু, Cl এখানে F এখানে F এখানে F। আচ্ছা ভালো করে বুঝবে, এখানে কেন্দ্রীয় পরমাণু অলওয়েজ কি হবে, ইলেকট্রোপজিটিভ বা ধনাত্মক হবে। মানে ভালো করে বুঝবি, কেন্দ্রীয় পরমাণু বা যাকে বলছে কি সেন্ট্রাল অ্যাটম অলওয়েজ মানে ধনাত্মক দেখায়, ধনাত্মক চরিত্র বা ইলেকট্রোপজিটিভ। আর লিগ্যান্ডগুলো কি হবে, নেগেটিভ। এখানে দেখাবে না, এখন অবশ্যই দেখাবে, কারণ কি বলতো, মানে যার ইলেকট্রন নেগেটিভিটি যত কম হবে সে কিন্তু কি হবে, তত সেন্ট্রাল অ্যাটম হবে, সেন্ট্রাল অ্যাটম হইবে, ঠিক আছে? তাহলে সে সহজে কি পজিটিভিটিটা দেখাতে পারবে, তাই না? যেখানে ফ্লোরিন কিন্তু অত সহজে, ভালো করে বুঝবি, এখানে কি বলতো, ফ্লোরিন -1 ফ্লোরিন জীবনে +3 দেখাবে, জীবনে দেখাবে না, ইলেকট্রন ছাড়বেই না, তাই না? কিন্তু ক্লোরিন অবশ্যই দেখাবে, +3 হয়, +1 হয়, +5 হয়, +7 দেখাবে। এ ঝামেলার দুজনের মধ্যে থাকতে চায় না আর কি, মানে ফ্লোরিন মাইনাস, তাহলে এখানে +3 হতে পারতো, তাহলে কি বলবি, যেহেতু ক্লোরিন হচ্ছে, এটা গুছিয়ে লিখবে কি, ক্লোরিনের মধ্যে ক্লোরিন হচ্ছে কি বলতো, মানে অতটা তড়িনাত্মক মৌল নয় যতটা ফ্লোরিন। ফলস্বরূপ কি হচ্ছে, যারা কম তড়িনাত্মক মৌল হয় তারা কিন্তু কেন্দ্রীয় পরমাণু হিসাবে এক্সিস্ট করতে পারে, এবং সেখানে কিন্তু কি হতে পারে, পজিটিভ বা ধনাত্মক চার্জ আসতে পারে, যেটা কিন্তু ক্লোরিনের মধ্যে দেখা যাবে, কিন্তু ফ্লোরিনের মধ্যে দেখা যায় না। ফ্লোরিন জীবনে +3 দেখাবেই না। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এটা গুছিয়ে লিখে দিবে, এইটার কোশ্চেন দিয়ে দিবে। তোমাকে যদি কোশ্চেন দিলে এমসিকিউটা যে তোমাদের কোনটা এক্সিস্ট করে না, তুমি দেখে নেবে এখানে ফ্লোরিন কেন্দ্রীয় পরমাণু, এটা তীব্র তড়িনাত্মক মৌল, আর তীব্র তড়িনাত্মক মৌল কখনোই কেন্দ্রীয় পরমাণু হিসেবে এক্সিস্ট করতে পারে না। ক্লিয়ার দেবো? নেক্সট চলো কি বলেছে। আর এই ধরনের কোশ্চেনগুলো কিছু আছে, কিছু নেই, মানে XeF6 একে কি দিবে, একে জেনন কি বলতো, হেক্সাফ্লোরাইড, এ কি জল দিয়ে দাও, তাহলে কি হবে, এই কমপ্লেক্সটা তৈরি হবে। এটা ভালোভাবে মুখস্থ করবে আর কি। আছে এটা একটা মারাত্মক কোশ্চেন আর কি, এটাও মারাত্মক কোশ্চেন, যতগুলো কোশ্চেন আছে সব মুখস্থ করবে। আর আমি আর কিছু কনভারসেশন তোমাদের নোটে দিয়ে দিব, মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের বই যাতে না পড়তে হয়, শুধু নোটের মাধ্যমে তোমরা যাতে পুরো 100 স্কোর যাতে করতে পারো, এটাই হচ্ছে আমার মোটো বা লক্ষ্য। ক্লিয়ার? তো ঠিক। চলো নেক্সট। আচ্ছা এটা কি হবে দেখো, জেনন ফ্লোরাইড এবং কি বলতো Sb ফ্লোরাইড। এবার দেখো প্রথমে কি হবে প্লাস, তারপর হবে মাইনাস, মানে একটা ফ্লোরাইডকে কি করবে, এখান থেকে সরিয়ে এখানে শিফটিং করে দিবে, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, একটু মনে রাখবে। নেক্সট কি বলেছে, আচ্ছা এটার গঠন। আচ্ছা আর কটা আছে গো, আর খুব একটা বেশি নেই, কিন্তু আর খুব একটা বেশি নেই। দেখো গঠন আমি কি করেছি দেখো, জেনন, আচ্ছা জেনন একটা কমপ্লিট ভালো করে, জেনন, আচ্ছা জেননের বাইরে কক্ষয় করা ইলেকট্রন 8টা, যেহেতু নিষ্ক্রিয় ভালো করে বুঝবি, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা অক্সিজেন কত করে বন্ধন করে, 2টো করে বন্ধন, তাহলে এখানে অক্সিজেন সঙ্গে ডি বন্ধন করে ভালো করে বুঝবি। ফ্লোরিন কত করে বন্ধন করে, ফ্লোরিন 1টা করে বন্ধন করে, তাহলে কটা ফ্লোরিন, 2টো ফ্লোরিন। এবার দেখো এটা রাফে করবি, এবার দেখো স্ট্রাকচারটা বের মানে করে নিয়েছি। এবার দেখো স্টেরিং নাম্বার বের করো, কটা সিগমা, 1টা 2টো, 1টা এলপি 2টো এলপি, আর এখানে একটা সিগমা, তাহলে সিগমা পাচ্ছে কত, 3টা সিগমা। আরে পাই বন্ড তো কখনোই ধরবো না, কারণ পাই বন্ড নেভার টেক পার্ট ইন হাইব্রিডাইজেশন, তাই না? তাহলে আমরা এখানে কি ধরবো, আমরা এখানে অলওয়েজ এলপি কে ধরবো। ক্লিয়ার? তো দেখো আমরা এখানে অলওয়েজ এলপি টাকে ধরবো। আচ্ছা সিগমা মানে সিগমাকে ধরবো, পাইকে ধরবো না। তাহলে 1টা সিগমা 2টো সিগমা 3টা সিগমা, আর 2টো এলপি 2 লোন পেয়ার, তাহলে টোটাল 5 হলে কি sp3d, তাই তো? মানে কি হবে টি বিপি ট্রাইগোনাল বাইগোনাল, এটা কি জিওমেট্রি বা জ্যামিতিক আকার। আর আমরা এখানে জ্যামিতিক আকার বের করতে বলেছি, গঠন বলেছে বা শেপ বলেছে। শেপে আমি কখনো এলপি কাউন্ট করি না, শেপে আমি অলওয়েজ
মানে বন্ড পেটে কাউন্টিং করি, ঠিক আছে, এলপি জীবনে কাউন্টিং করি না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো জেননটা কিভাবে করবো, যেহেতু আমার কি টিবিবি হয়ে গেছে, ট্রাইগোনাল বা পিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডাল, জাস্ট লাইক ফসফরাস পেন্টাক্লোরাইড বা PCl5 এর মতো, ঠিক আছে। আচ্ছা ফ্লোরিন কোথায় থাকবে, ফ্লোরিন থাকবে অ্যাক্সিয়াল পজিশনে, কারণ কি এটা কি বলতো, যেহেতু অ্যাক্সিয়াল পজিশনগুলো কি লেস ইলেকট্রন নেগেটিভ পজিশন, সেই জন্য এখানে মোর ইলেকট্রন নেগেটিভ অ্যাটমগুলো এখানে প্রেজেন্ট থাকবে, আর এখানে কি থাকবে অক্সিজেন, ঠিক আছে, আর এখানে দুটো এলপি থাকবে, ঠিক আছে। এলপি ঘাঁটিটা দেখতে কেমন টির মতো লাগছে, টি, তাহলে দেখতে হবে কেমন হয় sp3d, এবং দেখতে কি টি সেট, সেট, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে, এটা করে হলো কি হবে, এক সেকেন্ড কি হলো, এটা এক সেকেন্ড কি হলো, কাজ করছে না কেন এটা, এক সেকেন্ড। আচ্ছা যাই হোক এক্সি, ঠিক আছে। এবার দেখো এখানে ফ্লোরিন করা আছে গো, ফ্লোরিন 4টা করে দিলি 1 2 3 4 হয়েছে। আচ্ছা অক্সিজেন করা আছে, অক্সিজেন আছে একটা, আর একটা এলপি আছে, ব্যাস হয়ে গেছে। দেখো একটা দুটো 3 4 5 6 7 8, তা দেখতে কেমন, এটা হচ্ছে কি স্কয়ার পিরামিডাল, বা যাকে বলছে বর্গ সমতলীয়, এটা হচ্ছে স্কয়ার পিরামিডাল। এবার মুসুরের ডাল লিখে দিবি না, এটা সংখ্যাটা কি হচ্ছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা, মানে এটা sp3d2, ক্লিয়ার দেখো, বোঝা গেল না। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, ধরো এটা, ঠিক আছে, বাকিগুলো তোমরা করবে, আমি এটা করে ছেড়ে দিচ্ছি, কারণ কি বলতো তোমরা বুঝতেই পারছো, দেখো জেনন করবে এইভাবে, জেনন এক্সি করা ইলেকট্রন থাকে জেননের বাইরে কক্ষে 8টা, যেহেতু নিষ্ক্রিয়, ব্যাস। কতগুলো অক্সিজেন আছে, দুটো অক্সিজেন, মানে একটা অক্সিজেন কত দ্বিবন্ধন করে এবার দিয়ে দাও দ্বিবন্ধন, ঠিক আছে। আর কটা ফ্লোরিন, একটা দুটো, এবার স্টেরিক নাম্বার বের করো, স্টেরিক নাম্বার, বারবার বলছি স্টেরিক নাম্বার। দেখো একটা সিগমা, দুটো সিগমা, তিনটা চারটা, আর একটা এলপি, মানে কত হলো 4টা সিগমা আর একটা এলপি, তাহলে টোটাল কত হলো বলতো, এলপি যদি হয় তাহলে কি হবে 5, তাহলে কি হবে sp3d, ক্লিয়ার দেখো, তাহলে sp3d যদি হয়ে যায় তাহলে জেননটা কিভাবে করবো, দেখো ফ্লোরিন অ্যাক্সিয়াল পজিশনে থাকবে, তাই তো, অ্যাক্সিয়াল পজিশনে ফ্লোরিন, এবং অক্সিজেন গুলো কি থাকবে ইকুইলার পজিশনে, আর এখানে এলপি বাবু থাকবে, এলপি তে কাউন্টিং করবো না। আর একে দেখতে কেমন, একে হচ্ছে সি সো, এটা দারুণ একটা ইম্পর্টেন্ট, ওইটাই দেয় আর কি, এটাই দেয় ভালোভাবে দেখবে, সি সো, বা যাকে বলছে ডিস্টোটেড টেট্রাহেড্রাল, বা বাংলায় বলছে বিকৃত চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল বা বিকৃত চতুস্তলকীয়, ক্লিয়ার দেবো, বাকিগুলো দেখবে তোমরা করে নেবে। আচ্ছা চলো তাহলে সংকরণ কি হলো, সংকরণ হলো sp3d, এবং দেখতে কেমন সিস বা বিকৃত চতুস্তলকীয়। আচ্ছা নেক্সট কি বলেছে, sf6 এর অস্তিত্ব নেই, কিন্তু sh এর সরি sf4 এর অস্তিত্ব আছে, কিন্তু হ্যাঁ একই কোশ্চেন, দেখো sf4 তো sf4, তাই তো, এবং sh6, আচ্ছা এখানে দেখো এখানে 6+ হতেই হবে, এখানেও 6+ হতেই হবে। দেখো ভালো করে এখানে লিগেন্ডটা কি টু মাচ স্ট্রং লিগেন্ড বলতে পারো, বা এদের তুলনাটা খুব বেশি, তাহলে এখানে কিন্তু সহজে H+ গঠন, সরি এখানে সহজে কিন্তু সালফার 6+ দেখাবে, কিন্তু এখানে যে হাইড্রোজেনটা আছে না, হাইড্রোজেনে কিন্তু অতটা তীব্র তুলনাত্মক মূল্য নয়, তার জন্য এখানে সহজে +6 দেখাতে পারবে না। আর এখানে +6 যদি না দেখাতে পারে তাহলে বন্ডিং কানেক্টিভিটি স্ট্রং হইবে না, তাহলে এটা কিন্তু এক্সিস্ট করবে না। ক্লিয়ার এটুকু বোঝা হলো না, মানে মধ্যা কথা ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি হবে, ফ্লোরিন গ্রেটার দ্যান হাইড্রোজেন, তাই তো। ফলস্বরূপ কি হচ্ছে, এখানে সালফারের উপর +6 ইজিলি জেনারেশন হচ্ছে বা তৈরি হচ্ছে, এখানে কিন্তু জেনারেশন হচ্ছে না। আর এখানে +6 যদি না হয় তাহলে কিন্তু এই কম্পাউন্ডটা এক্সিস্ট করবে না, গুছিয়ে লিখে দিবে। আচ্ছা এটা পুরোপুরি সেম। দেখো sf4 কে দেখতে কেমন, স্কয়ার প্ল্যানার মতো বা বর্গ সমতলীয়, ঠিক আছে, মানে এরকম দেখতে বর্গ সমতলীয়, ঠিক আছে, বা স্কয়ার প্ল্যানার। আর sf6টা তোমরা নিশ্চয়ই জানো, এটা কি বলতো অক্টাহেড্রাল বা অষ্টকতলকীয়, মানে 8টা তল থাকিবে, অষ্টকতলকীয়, ঠিক আছে। এটা দেখো এরকম করো, মানে উপরে একটা তল, 8টা তল, মানে বাড়ির উপরে যে ছাউনিগুলো হয় না 8টা তল, মানে উপরে 4টা তল এবং কি নিচে 4টা তল, ঠিক আছে। দেখো এবার ধরো আদর্শ মিশ্রণ বলতে কি বলতো OH- H+, তাই তো। এই কিন্তু অ্যাবাভ এবং দেখো বিলো কিন্তু অ্যাটাক করতে পারবে, কারণ এখানে উপরে এবং নিচে বাজারের মতো কেউ নেই, মানে এটা কেমন, এই মাঝখানে সালফার করে না, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এই কোণার একটা ফ্লোরিন, এই কোণার একটা ফ্লোরিন, তাহলে কি করবে তুমি, মানে এই যে OH- এই দিকে অ্যাটাক করতে পারে এবং বোর্ডের পিছন দিকে অ্যাটাক করতে পারে, কিন্তু এখানে অ্যাটাক করতে পারবে না, কারণ কি বলতো এখানে সমস্ত
মানে এখানে অ্যাটাক করতেই পারবে না, এন্টার করতে পারবে না। কারণ কি বলতো, এখানে লিগ্যান্ডগুলো পুরোপুরি ঘিরে আছে, মানে এখানে স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে। এবার একে বলছে স্থানাভাব জনিত বাধা। মানে কেমন, মানে OH মাইনাস থেকে সালফারে অ্যাটাক করতে হবে, সালফারে পৌঁছাতেই পারবে না, কারণ কি আছে এখানে চারদিকে ফ্লোরিন ঘিরে আছে, তাই না? তাহলে কি বলবে, এখানে কিন্তু আদ্র রিলেশন হবে না SF6 এ, কারণ কি এখানে OH মাইনাস বা এখানে জলের অণুটা এখানে এন্টার করতে পারবে না। তাছাড়াও দেখো এখানে অলরেডি কি বলতো, অলরেডি এখানে এদের যে কোঅর্ডিনেট পুরোপুরি কমপ্লিট, মানে 6টা, এখানে কিন্তু 4টা আছে, আর 2টো করতে পারে। যেন এখানে কি হতে পারে, এখানে আদ্র বিশোষণ হবে, এখানে তো আদ্র বিশোষণ হয় না, কারণ জলের অণু যদি ভেতর যদি এন্টার যদি না করতে পারলো, তাহলে এখানে সালফার যদি না যদি অ্যাটাক করতে পারে, তাহলে এখানে এই যে মলিকুলটা ভাঙবেই না, কিন্তু এখানে ইজিলি ভেঙে যাবে, যেহেতু এখানে স্টেরিক নেই বা স্থানাভাবজনিত বাধা নেই, বুঝিয়ে লিখে দেবে ব্যাস। নেক্সট কি বলেছে, এটা মারাত্মক কোশ্চেন, মারাত্মক কোশ্চেন, মানে ভীষণ ইম্পর্টেন্ট। বলে KHF2 লবণ অবস্থিত আছে, বা তোমাকে কি বলতে পারে যে কোন লবণটি বাইফ্লোরাইড গঠন করতে পারে, কি গঠন করতে পারে, HF হাইড্রোজেন ফ্লোরাইড। স্টার লাগাও, এটাকে স্টার লাগাও, ঠিক আছে। এবার কি বলেছে, KHCl2 মানে কেলটি বাবু, এবং KHBr2 KHI2 এদের লবণে অস্তিত্ব নেই। এবার দেখো ভালো করে বুঝবে, প্রথমে ইকুয়েশন একটা মনে রাখতে হবে, ইকুয়েশন দিয়ে মনে রাখতে পারো। মনে কি রাখবে, KF পটাশিয়াম ক্লোরাইড, তাকে যদি ভাঙিয়ে দাও তাহলে কি পাবো, K প্লাস এবং কি M মাইনাস। কেন করছি দেখো ভালো করে বুঝবে। এবার দেখো এই যে M মাইনাসের সঙ্গে কার বিক্রিয়া হবে বলতো, এই M মাইনাসের সঙ্গে HF এর একটা বিক্রিয়া করে দেবে। বিক্রিয়া করলে কি হবে ভালো করে বুঝবে, এই যে ফ্লোরিন মাইনাস না, এ কিন্তু হাইড্রোজেন বন্ধন করবে কার সঙ্গে, HF এর সঙ্গে। এবং থার্ড ব্র্যাকেট যেহেতু মাইনাস এখানে ছিল না, ওভারঅল উপরে একটা মাইনাস দিয়ে দাও, ক্লিয়ার তো এটুকু। আচ্ছা এবার দেখো এটাকে আমি সমতা বিধান করে দিই, তাহলে এখানে M মাইনাস এখানে M মাইনাস কেটে যাবে, বাম দিক ডান দিক, তাহলে কি পড়ে থাকবে, KF প্লাস HF, সেখান থেকে কি হবে, এখানকার K প্লাস এখানকার K প্লাস, এবং সঙ্গে কি হবে, সঙ্গে যেটা আমাদের পড়ে থাকবে সেটা কি বলতো, H, এই যে H, এটা কি বলতো F2, মানে ফ্লোরিন 2 এর উপরে মাইনাস, তাহলে একে সংক্ষেপে আমরা কি লিখবো, KHF2, তাই তো। এবার দেখো ভালো করে বুঝবে, এটা কি বন্ড, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। কি বললাম, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড। আর হাইড্রোজেন বন্ড কোথায় স্ট্রং হবে, যখন এই যে কম্পাউন্ডের বা এলিমেন্টের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, এখানকার হাইড্রোজেন বন্ডটা টু মাচ স্ট্রং হবে। এবার এই যে কমপ্লেক্সটা যদি আমি দেখতাম ক্লোরিন ডট 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 HCl, এবার কি দেখবো, ব্রোমিন ডট 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 HBr। এবার দেখো এখানে কি আছে, A ডট 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 HF। এবার দেখো এখানকার যে হাইড্রোজেন বন্ডটা না এখানে স্ট্রং হবে, আর এটা যদি স্ট্রং হয়ে যায় এখান থেকে কি পাবো, KHF2। আর এখানে যদি স্ট্রং নয় তাহলে এখানে KH কি পাবো না, Cl2 কিন্তু আমি এখানে পাবো না, ইভেন এখানে কিন্তু এটা পাবো না। এবার তুমি বলবে স্যার এটা কেন স্ট্রং, বারবার বলছি এখানে যদি বেশি ইলেকট্রোনেগেটিভিটি চলে আসে, এটা কত হয়, ইলেকট্রোনেগেটিভিটি 4.0, এটা কত 3.0, এটা 2.8, সরি 2.8, হ্যাঁ 2.8 বা 2.8, তো হ্যাঁ 2.8 এর মতো। আচ্ছা এটা কত 2.2, এটা 2.2। দেখো এখানে কি ইলেকট্রোনেগেটিভ 2 মাস ডিফারেন্সটা বেশি, তাহলে এটা কি হবে, এটা খুব স্ট্রং একটা বন্ধন হবে। বারবার বলছি, হাইড্রোজেন বন্ধন যদি হাইড্রোজেনের সঙ্গে যে তীব্র ঋণাত্মক মৌল চলে আসে তার তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তাহলে মানে বন্ডিংটা টু মাচ স্ট্রং হয়। তাহলে মধ্যে কথা এই বন্ডটা এক্সিস্ট করে, বাদ বাকি যে বন্ডগুলো না, মানে ক্লোরিনের সঙ্গে বা ব্রোমিনের সঙ্গে এক্সিস্ট করতে পারে না, হাইড্রোজেনের সঙ্গে এক্সিস্ট করবেই না। তার জন্য কি হয়, এই যে লবণগুলো গুছিয়ে রেখে, এই যে লবণগুলো কিন্তু গঠিত হয় না। মানে মধ্যে কথা KHF2 তে সেটা কি বলতো, মানে হাইড্রোজেন ফ্লোরাইডের সঙ্গে যদি পটাশিয়াম ফ্লোরাইড দিয়ে দিই, সেখান থেকে কি উৎপন্ন হয়, এই কম্পাউন্ডটা তৈরি হয়। এবং এই কম্পাউন্ডের মধ্যে কি থাকে বলতো, তীব্র হাইড্রোজেন বন্ধন থাকে বা তীব্র আকর্ষণযুক্ত হাইড্রোজেন বন্ধন থাকে। ফলস্বরূপ কি হয়, এই কম্পাউন্ডটা আমার এক্সিস্ট করে, এই কম্পাউন্ড এক্সিস্ট করে, কিন্তু বাদ বাকি কম্পাউন্ডগুলো এক্সিস্ট করে না, কারণ এদের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা ততটা বেশি স্ট্রং নয়, বা এরা কি ভীষণ ভীষণ দুর্বল। ক্লিয়ারিটি, এটা গুছিয়ে লিখে দেবে, বইতে ব্যাখ্যা ধর্মীতে আছে, এগুলো ভালো করে লিখবে। আচ্ছা ছদ্ম হ্যালোজেন কি, মানে 2 বা 2 এর বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সমন্বয়ে গঠিত যে হ্যালোজেন, সরি যে কম্পাউন্ড বা যে মৌল তাকে বলো ছদ্ম হ্যালোজেন। এবং ছদ্ম হ্যালোজেন এই কারণে বলছি, কারণ এগুলো কিন্তু হ্যালোজেনের ন্যায় কিন্তু আচরণ করে আর কি। তোরা CN বা সায়ানাইড মাইনাস বা SCN মাইনাস, আর অনেক কিছু, থায়াসায়ানাইড, আর অনেক কিছু আছে, সায়ানাইড থায়াসায়ানাইড, এগুলো কি ছদ্ম হ্যালোজেন। মানে এই সমস্ত কম্পাউন্ডের যে কেমিক্যাল যে বিহেভিয়ার না, পুরোপুরি কার মতো বলতো, হ্যালোজেনের মতো। এই জন্য কি বলছি, একে বলছি ছদ্ম হ্যালোজেন। আচ্ছা এটা তো অলরেডি বলা হয়ে গেছে, তাও বলছি দেখো H2S। আচ্ছা H2S মানে এখানে H, তারপর এখানে সালফার, এখানে ধরো H, আমি ধর সংক্ষেপে লিখছি জল, মানে এখানে O, এখানে H, এখানে H। এবার দেখো এই বন্ধন যদি সহজে যদি ব্রেকে যদি না করে, তাহলে এই বন্ডিং কানেক্টিভিটি যদি স্ট্রং হয়, তাহলে এটা পছন্দ হবে একবারে নিউট্রাল। কারণ কি, কারণ এখানে দেখো ভালো করে বুঝবে, এটা কি, এটা হচ্ছে 2p, এটা কত 1s,
মানে ওভারল্যাপটা কি হচ্ছে 2p সঙ্গে 1s, আর এখানে কি হচ্ছে 3p সঙ্গে 1s। তাহলে দেখো মানে অরবিটালের সাইজ যদি মোটামুটি একটা ভালো থাকে, মানে ধর আমি বলবো 2p সঙ্গে 2p ওভারল্যাপটা বেটার হয়, কারণ কি অরবিটালটা ম্যাচিং করছে না, মানে সেম সাইজের অরবিটালের ওভারল্যাপটা বেটার হয় এবং তাদের মধ্যে বন্ডিং কানেক্টিভিটি টু মাচ স্ট্রং হয়। দেখো এটা 2p আছে, 2p সঙ্গে 1s মোটামুটি একটা স্ট্রং বন্ধন হবে। মানে অ্যাকচুয়ালি 1s এর সঙ্গে 3p, 2p যদি এরকম হয়, 2p যদি এরকম হয় 3p কেমন হবে, 3p কিন্তু তার থেকে আকারে বড়, তাহলে এখানে কিন্তু বন্ডিংটা তত বেশি স্ট্রং হবে না। মানে সাইজ যদি সিমিলার হয়ে যায় তখন কিন্তু মানে বন্ডিংটা স্ট্রং হয়, আর সাইজ যদি একটু মানে কি বলবো, যদি বড় যদি হয় বন্ডিংটা একটু স্ট্রং হয় না, আর যদি সাইজ যদি প্রাইস যদি সেম হয়ে যায় তখন বন্ডিংটা স্ট্রং হয়। ঠিক আছে, এবার দেখো সালফার এবং হাইড্রোজেনের মধ্যে, আর তাছাড়া তুমি এটাও বলতে পারো এটা হচ্ছে সালফার, এটা দেখো হাইড্রোজেন। ঠিক আছে, এটা সালফার, এটা হাইড্রোজেন। এবার দেখো এটা হচ্ছে অক্সিজেন, আকারটা ছোট, অক্সিজেন আকারটা ছোট, এটা ধরো হাইড্রোজেন। দেখো এখানে বন্ডিংটা দেখো, বন্ডিংটা কি ছোট, এখানে বন্ডিংটা কি বড়, তো এই বন্ড মানে বেশি বড়, তাহলে এই বন্ডটা সহজে ভেঙে যাবে। তাহলে এই সহজের মাধ্যমে কি হবে, H প্লাস দিতে পারে, H প্লাস দিতে পারে, মানে কেমন H2S, তো এটা ভেঙে কি হবে, এটা হবে 2H প্লাস এবং সঙ্গে কি হবে H2 মাইনাস। ঠিক আছে, মানে সালফাইড এবং সঙ্গে দুটো প্রোটন দিবে আর কি, তখন কি হবে এটা হবে অ্যাসিডিক। কিন্তু এখানে না বন্ডিংটা সহজে ভাঙে না, তাহলে যদি না ভাঙে তাহলে কি হবে, এখানে কিন্তু H প্লাস দিবে না, এটা আম্লিক হবে না, আর এই না ভাঙে তাহলে OH মাইনাস দিবে না, তাহলে এটা অ্যাসিড বেস কোনোটাই হবে না। এই জন্য জলের কি থাকে বলতো, লেভেলিং পাওয়ার অফ ওয়াটার, মানে জল সবাইকে মেরে একদম লেভেলিং করে দেয়। ঠিক আছে, এবং তোমরা পড়বে যে বেশি কারো অ্যাসিডিটি হয়েছে বলে না জল খেতে বা গরম জল খেতে, গরম জল খেলে কি বলতো অ্যাসিডটা কমে যায়। যাই হোক মোটামুটি কি বলবো তো, জল হচ্ছে কি বলতো পশম বা নিউট্রাল মিডিয়াম, আর H2S টা কি, এটা হচ্ছে অ্যাসিডিক বা আম্লিক, বুঝে লিখে দেবে। মানে এখানে H2S এর মানে হাইড্রোজেন এবং সালফারের বন্ধনটা কি বলতো উইক, তাহলে ভেঙে হয়ে যাবে ফেভিকুইক, মানে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, আর এখানে কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধনটাকে যেটু মাস স্ট্রং, তাহলে এখানে সহজে কিন্তু ব্রেকেজ করে না, তাহলে এটাকে নিউট্রাল বা তাহলে হচ্ছে পশম। ঠিক আছে, নেক্সট আর কতগুলো স্লাইড, আচ্ছা এটাই সম্ভবত লাস্ট স্লাইড, হ্যাঁ এটাই লাস্ট স্লাইড। যাই হোক দেখো কি বলেছে, এই কোরিজিনের সঙ্গে তুমি Cl ঢুকে দিবে, তাহলে এই যে পুরো যে মিক্সচার একে বলে কি ব্লিচিং পাউডার। ঠিক আছে, আচ্ছা নাইট্রোলিম, এটা একটা দারুণ একটা কোশ্চেন, নাইট্রোলিম কি এবং ইয়ার ইউজেস, মানে নাইট্রোলিমটা কি, ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমি নাইট্রোজেন গ্যাস দিয়ে দিই সেখান থেকে কি পাবো CaCN2, এটা কি হবে, এটা কিভাবে লিখছি দাও ভালো করে বুঝো, কিছু নেই এগুলো, ক্যালসিয়াম কার্বাইড মানে CaCO2, তার সঙ্গে নান2 কে দিয়ে দাও মানে N2, সেখান থেকে কি পাবো দেখো CaCN2, মানে এখান থেকে একটা কার্বনকে বাইরে বের করে দাও, মানে এই যে মিক্সচারটা একে বলবো নাইট্রোলিম। ঠিক আছে, বা একে বলতে পারো ক্যালসিয়াম সায়ানামাইড। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি সার হিসেবে আমরা ইউজ করি, মানে একে যদি আমি মানে এই যে নাইট্রোলিমকে, মানে এই যে মিক্সচারটা একে বলবো কি নাইট্রোলিম, এই যে পুরো মিক্সচারটা, এবার একে যদি আমি জলীয় বাষ্প এবং CO2 যদি দিয়ে দিই, এখান থেকে ইউরিয়া পাবো, ইউরিয়া যেটা কিন্তু আমরা মাঠে ইউজ করি না, মানে সার হিসাবে। আচ্ছা এবার P4O6 এর গঠন, কিছু নেই, তুমি কি করবে দেখো P4O10 বা P4O6 কিভাবে করছি দেখো, কিছু নেই, P4 বলেছে তো, P4O10 O6, সরি P4O6, তো দাঁড়াবেন দেখেন P4O6, হ্যাঁ P4O6 আর P4O10। আচ্ছা এখানে কি ফসফরাস, 4টা ফসফরাস এভাবে লিখবে, 4টা কোণে। ঠিক আছে, 4টা কোণে লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে ব্রিজিং করো অক্সিজেনের মাধ্যমে, মানে এই কোণে একটা ব্রিজিং করে দাও অক্সিজেনের মাধ্যমে, এখানে কি করতে, এখানেও ব্রিজিং করো, এখানেও ব্রিজিং করো, এখানেও ব্রিজিং করো, কটা হয়ে গেল 4টা। এবার এই ফসফরাসের সঙ্গে এই ফসফরাস যোগ করো, আর এই উপরের সঙ্গে নিচেরটাকে যোগ করে দাও। ঠিক আছে, এটা P4O6 হয়ে গেল। আর যদি P4O10 যদি বলে, কি বলে P4O10 পুরোপুরি সেম P4O10, তো P4O10 মানে এখানে 4টা ফসফরাস ভাবে এঁকে নাও, দিয়ে ব্রিজিং করে দাও, কিভাবে করছি দাও, ব্রিজিং করে দাও। ঠিক আছে, এবার দেখো এই ফসফরাসের সঙ্গে উপরের সঙ্গে নিচে বামের দিকে ডান। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আর কটা থাকলো, আর 4টা থাকলো, এর সঙ্গে ডাবল বন্ড করো, 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 ব্যাস P4O10 হয়ে গেছে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ, এবং আমি নেক্সট ক্লাসে কালকেই সম্ভবত আমি পুরো ভালো করে পুরো ফিজিক্যালের আমি নিউমেরিক্যাল প্লাস থিওরি সব কভার করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।